তোমাদের নতুন যে ইন্টার্ন আসতেছে তাদের মধ্যে নাকি 3 জন আসার কথা এখানে। ইন্টার্ন কি হায়ার করছে? হ্যাঁ, তোমার জিমেল লগ করছো? কোন নামে করছো? আনি আশিকেশ। আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আমি দিতে পারবো। হোয়াটসঅ্যাপে দিয়ে কি লাভ আছে? কেউ তো মনে হোয়াটসঅ্যাপ লগ ইনই করেনি। এই তো আলি জয়েন করছে। হোয়াটসঅ্যাপে দিব? আমি জয়েন নিতে পারবো না। কেন? সবাই জিমেল বানাই দাও, কারণ তোমার জিমেল দিয়ে দিলাম। জিমেলের পিসি তো এখন থেকে সবাই জিমেল দিলাম, কারণ এখন টিম স্ক্রিন থাকতে পারে। আচ্ছা, তাহলে সবার জন্য এই কথা। তোমরা কিন্তু টিমও ইনস্টল করতে পারো, তোমাদের টিমের তো অ্যাক্সেস অন্য কেউ পাচ্ছে না। লগ আউট করা যায় না ভাই। না, লগ আউট করা যায়। ওইখানে হচ্ছে উইন্ডোজ ডাটা সেট দিবে না। ওই নিচে হচ্ছে একটা অপশন আছে ছোট্ট করে, ওটাই আমরা আগে ধরি। তখন 30 সেকেন্ড ট্রানজিশন লাগানো বলছেন তার কোনো অপশন ওটা মাইক্রোসফটেরই তো, এই জন্য আসলে সমস্যাটা। আমরা লাগানো বুঝলো। সো উইন্ডোজে সেট করে ফেলা। উইন্ডোজে সেভ করে ফেলে। ওটা যদি অন্য কারো হইতো, এটা কি অটো অ্যাডমিট করানো যায় না? মনি জয়েন করে নাই। মন্দির তো এখন পাইকারি বানাই জয়েন করছে। ওকে ফাইন, আপাতত আমরা শুরু করে তাইলে। আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন দেখা যায় কিনা দেখো। Yes. হ্যাঁ, আজকে বেশি ফাস্ট। এখন ক্লাস করে মজা পাওয়া যাবে একটু। হ্যাঁ হ্যাঁ, ওইটাই কানেক্ট করছি। বাইরেটা তো অবস্থা খুবই খারাপ, জয়েন করছিলাম কিচ্ছু চলে না, পরে আবার আমার মোবাইল কানেক্ট করছিলাম, পরে তুমি তো বললা যে এখানে আছে, ওইটা কানেক্ট করলাম এখন। অন্যগুলারও জানো নাকি এখানে যতগুলো আছে? ও গ্রেট। আমার ফোনে একটা আছে, একটাই চলে। আজকে আমার ফোনে কাজ কাম পার লেগে গেছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে তোমার আমরা লাস্ট দিন যেগুলো পড়ছিলাম, আমি একটু নোশনটা যদি ওপেন করি, আমরা যে কোয়েরিতে ছিলাম না, ডম ম্যানিপুলেশন দেখছিলাম। সো
এখানে হচ্ছে ট্রাভার্সিং ও দেখছিলাম কিন্তু অ্যাজাক্সটা দেখি নাই। সো ট্রাভার্সিং এ কারো কোনো কোশ্চেন আছে কি? আমি কিন্তু ট্রাভার্সিং কিন্তু হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি দেখাই নাই। আমি জাস্ট এক্সপ্লেইন করছিলাম যে ট্রাভার্সিং জিনিসটা কি এবং হচ্ছে এর সিলেক্টর গুলা কিভাবে কাজ করে। তো এখন মানে মেইন জিনিসটা হচ্ছে jQuery কিভাবে কাজ করে, এটা হচ্ছে প্যাটার্নটা কি jQuery। jQuery কিন্তু আমরা একটা অলওয়েজ একটা কমন প্যাটার্ন দেখি। প্যাটার্নটা কি আলী বলো তো? jQuery এর কমন প্যাটার্নটা কি, যে একটা jQuery তে যে কোনো একটা কোড লিখতে গেলে কি কি করা লাগে? ধরো আমি কোনো একটাকে শো এবং হাইড করাবো, কি করা লাগবে, স্টেপটা কি কি? সেল থাকবে প্রথম একটা না, প্রথমে রাকিব বলো। প্রথমে হচ্ছে আমাদের হচ্ছে কানেক্ট মানে যেটা আইডি সিলেক্ট করে ইয়েস, একটা সিলেক্টর ধরতে হবে, বেতন দিতে হবে, তারপরে আপনার মেথড কল করতে মেথড, হবে, তারপরে ফাংশন। মেথডের ভিতরে কলব্যাক ফাংশন, মেথডের ভিতরে হবে কলব্যাক ফাংশন। ওকে, এটা হচ্ছে jQuery এর একটা কমন একটা প্যাটার্ন, যেটা jQuery যে কোনো মেথডের জন্য কাজ করে। jQuery কিন্তু সিলেক্টরটা কিন্তু মাস্ট। সিলেক্টর কিন্তু মাস্ট jQuery তে। যেটা করতে হবে, আমার একটু পানি খাওয়া লাগবে। আপনারা কি সবাই এখানে পিসি নিজের ইউজার সেট আপ করছেন, ইউজার ক্রিয়েট করছেন? করেন? ওকে, তবে এটা করলে বেটার হবে, যেহেতু প্রতি মানে উইকে ক্লাস করা লাগবে। যদি আমরা অনলাইনেও ক্লাস করি, ট্রাই করবেন এখানে এসে ক্লাস করার, তাইলে হ্যাঁ, নাইলে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা শাকিল? ঠিক তো, থ্যাংক ইউ। বসো, এখানে অনেকগুলা পিসি আছে, একটাতে বৈশা বললেই হবে। কিন্তু এটা এটা অনেক জানা 100%। এটা তো দেখতে হবে এই যে আমার সমস্যা। কালকে পরে হুম? কালকে সব সেটা ঠিক করতাম, মানে কালকে অনুষ্ঠান আমার ছিল এই জন্য আর করতে পারি। তবে সেটআপটা কি ওই পাশে করে দিলে বেটার হইতো কিনা, মানে আমি চিন্তা করতেছিলাম আসার পরে যে সেটআপটা যদি ওই দেয়াল দেয়াল করে দিত তাইলে মেবি আরেকটু অর্গানাইজ হতো। মানে টেবিল গুলা দেয়ালে চাপাই দিত, এই পাশে দেয়ালে ওই পাশে দেয়ালে, মানে ওই পাশে মুখ করে বসতো। এইখানে যারা থাকতো ওইদিকে মুখ করতো, এই পাশে যারা থাকতো এইদিকে মুখ করতো, এই টোটালটা কাভার হয়ে যেত। কিন্তু মাঝখানে মাঝখানে স্পেস থাকতো একটু হালকা। হাতে স্পেস বাড়ছি আর কি করতো না, টেবিল তো অনেক
না, চেয়ার বসানো যাইতো, ছোট- মানে স্পেস তো একই স্পেস আছে, এখানে যদি চেয়ার বসে ওইদিকে বসবে তখন মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হতো, টেবিলগুলো হচ্ছে আর ওইদিকে তো ফাঁকা ছিল, ওইখানে অ্যাটলিস্ট দুইটা তিনটা বসানো যাইতো। ওইটা কিন্তু এখন কিন্তু একদম ইউজলেস স্পেস, ঠিক না? ওই পাশে দিলে ওইটা ইউজ করা যায়। ওকে ফাইন, এটা ঠিক আছে। তাহলে এদিকে দেখো, এখানে হচ্ছে jQuery, আমরা হচ্ছে ট্রাভার্সিং একটু আলোচনা করছিলাম। তোমাদের jQuery যে প্যাটার্নটা, সেটা রাকিব একটু এক্সপ্লেইন করো। অ্যাকচুয়ালি আমরা jQuery তে কি প্যাটার্নে ইয়ে করতে হয়, কাজ করতে হয়? আমার প্রথম হচ্ছে সিলেক্টর দিয়ে হচ্ছে আইডি অথবা বলো। আইডি অথবা এটা হচ্ছে সিলেক্ট করে নিব। হুম তারপর হচ্ছে আমরা কোন একটা মেথড ইউজ করবো, আমরা কি আসলে কি ইউজ করতে চাইতেছি, তার বাদে হচ্ছে একটা কলব্যাক ফাংশন, যার ভিতরে হচ্ছে আমরা আমাদের কাজগুলো হচ্ছে কন্টিনিউ করবো, যে আমরা আসলে এখানে কি 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 করতে পারি। করতে পারি আর কলব্যাক ফাংশনের ভিতরে আমরা যা ইচ্ছা তাই লিখতে তাই পারি। লিখতে পারি। jQuery, ওইখানেও jQuery লিখতে পারি এবং র জাভাস্ক্রিপ্টও লিখতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ বলো। আমরা তো PHP মনে করেন যে মেথড ইউজ করতাম গেট এন্ড পোস্ট, আর যেগুলিতে আমরা কি যেকোনো মেথড ইউজ করতে পারবো। না, ওই মেথড আর এই মেথডের ভিতরে আলাদা ডিফারেন্স আছে। এই মেথডটা হচ্ছে মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেডও কিন্তু মেথড পড়ছি। অবজেক্ট ওরিয়েন্টেড এর মেথড আর পিএইচপি মেথডের ভিতরে ডিফারেন্স আছে না? মেথডটা কি কি? মূলত হচ্ছে এই প্রত্যেকটা হচ্ছে এর আলাদা আলাদা দিতে আমাদের আলাদা আলাদা কিছু হচ্ছে স্পেসিফিক কিওয়ার্ড থাকে, ওইগুলো হচ্ছে ওরা ওই অনুযায়ী মেথড নাম বলছো, ঠিক আছে। মানে পিএইচপি তে এটা তুমি বলতে পারো একটা ফাংশনের মতো। পিএইচপি তে ডিফল্ট যে ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলো তো স্পেসিফিক কোনো একটা কাজ করে। jQuery তে এরকম কিছু মেথড বানানো আছে, যে মেথড গুলো আমরা হচ্ছে ইউজ করে ওই স্পেসিফিক কাজটা করাইতে পারি এবং আমাদের মতো করে করাইতে পারি। ঠিক আছে, দুই ধরনের হয় না, একটা হচ্ছে বিল্ডিং মেথড আর হচ্ছে ডিকল। হ্যাঁ আমরা চাইলে নিজের মেথড বানাইতে পারি। এত তো হচ্ছে দুই ধরনের হয়, আর ডিকল মেথডগুলো হচ্ছে পিএইচপি যেটা বানাই দিয়ে দিছে অলরেডি, হ্যাঁ। আমরা ইজিলি ইউজ করার জন্য ওগুলো ইউজ করি। তেমনি জেকুইরিতে ওরা নিজেরা গেটের মধ্যে মেথড বানাই দিছে, রাইট, ওইটা আমরা জাস্ট ইউজ করতেছি। যেটা বিল্ডিং, যেটা আমাদের মতো আমরা বানাইতে চাই, তখন আমরা রাইট, মানে জানতে চাচ্ছি যে আমরা নিজেদের চ্যাপ্টার তৈরি করতে পারি। তৈরি করতে পারবো। আচ্ছা দেখো, এখন jQuery হচ্ছে আমরা আগের যে জিনিসগুলো দেখছি এগুলো ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে jQuery তে আমাদের ইভেন্ট হ্যান্ডেলিংটা। ইভেন্ট হ্যান্ডেলিং আমরা যেগুলো দেখছিলাম, যে ক্লিক ইভেন্ট, তারপরে হচ্ছে চেঞ্জ ইভেন্ট, তারপরে হচ্ছে স্ক্রল, রিসাইজ, এই টাইপের ইভেন্ট গুলো। হ্যাঁ, ডাবল ক্লিক অত বেশি ইম্পর্টেন্ট না, মেইনলি হচ্ছে ক্লিক চেঞ্জ এই টাইপের ইভেন্ট গুলো বেশি, কি আপ এই টাইপের ইভেন্ট গুলো বেশি লাগে কাজ করার জন্য। তাহলে এই jQuery এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি কি? এই ইভেন্টস, তারপরে হচ্ছে এই যে ডম ম্যানিপুলেশন, বা হচ্ছে আমরা এই যে লাস্টলি HTML গেট সেট অ্যাড রিমুভ যেগুলো দেখছি। ট্রাভার্সিংটা খুব বেশি আমাদের ইউজ হবে না, তারপরেও হচ্ছে অনেক জায়গাতে কিছু প্রবলেম সলভ করার জন্য লাগবে, ইজি ওয়েতে সলভ করার জন্য লাগবে ট্রাভার্সিং। যে ধরো একটা জটিল একটা প্রবলেমে পড়ে গেছো, যে এমন এমন ভাবে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট বলছে যে এই ডিপটা এমন দেখতে হবে, এই ডিপটা এমন দেখতে হবে। মানে ক্লায়েন্টের তো চাহিদা তো এরকম থাকে, যে একটা হবে মনে করো যে তোমার মনে করো একটা ছোট্ট একটা গাছের মতো, আর একটা বিশাল একটা বট গাছের মতো, এবং পাশেরটা আবার হচ্ছে তার থেকে আরেকটু ছোট। তো কোনো সিকোয়েন্স নাই আর কি, রাইট? যেমন কোনো সিকোয়েন্স নাই, মানে এমন কিছু চাচ্ছে ক্লায়েন্ট যেটা কোনো সিকোয়েন্স নাই। এই টাইপের কাজগুলোতে আমরা jQuery ট্রাভার্সিং ইউজ করে কি করতে পারি, ওই স্পেসিফিক এলিমেন্টটাকে একটা ক্লাস বসায় দিই, এবং ক্লাস দিয়ে আমরা আমাদের মতো করে যেভাবে ইচ্ছা স্টাইল করতে পারি। সো এই জায়গাটাতে হচ্ছে ট্রাভার্সিংটা কাজে লাগে। ঠিক আছে, সো আমি যদি হচ্ছে একটু দেখি, আমরা একটু আগে ওই যে অ্যানসেস্টর এবং হচ্ছে ডিসেন্ড ডিসেন্ডেন্ট এগুলা দেখছিলাম কিন্তু ট্রাভার্সিং এর প্রথম ক্লাসটাতে। অ্যানসেস্টর কি, কে 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 অ্যানসেস্টর, কে কে ডিসেন্ডেন্ট, এগুলা দেখছিলাম। এই যে এখানেই লেখা আছে কিন্তু অ্যানসেস্টর, তারপরে হচ্ছে ডিসেন্ডেন্ট, তারপরে কোনটা চাইল্ড, তারপরে কোনটা সিবলিংস, কোনটা প্যারেন্ট। এগুলা থেকে আরো কোনো কনফিউশন আছে? নাই। সো তোমরা হচ্ছে অ্যানসেস্টর এবং
ডিসেন্ডেন্ট, এগুলো একটু আমরা চাইলে একটু এক নজর দেখতে পারি, ঠিক আছে? এগুলো কি দেখার প্রয়োজন আছে নাকি আর আপনারা কি এগুলো দেখতে চান? একটু দেখাই। আচ্ছা আচ্ছা, এখানে দেখো অ্যানসেস্টরটা কি? এটা হচ্ছে প্যারেন্টস, ঠিক আছে? আমরা এখান থেকে শুধুমাত্র হচ্ছে এই দুইটা দেখলেই হবে, প্যারেন্ট এবং প্যারেন্টস। আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে এইখানে তো আমাদের একটা স্ট্রাকচার সাজানো ছিল লাস্ট দিন, ঠিক না? ডোমেন ভিতরে ডি ইউএল এলআই এলআই এলআই, ঠিক আছে? আমরা যদি একটু ট্রাভার্সিং এর যে ডকুমেন্টেশনটা এটাতে যদি যাই, ওকে, আবার গরম করে ফেলা হয়। আচ্ছা, এখানে দেখো, এখানে প্রথমেই হচ্ছে একটা সিলেক্টর ধরা আছে এবং তারপরে হচ্ছে প্যারেন্ট ধরা আছে, ঠিক আছে? প্যারেন্ট জিনিসটা কি ধরতে হচ্ছে এখানে, মানে প্যারেন্ট দিয়ে কি বোঝাইছে? মেন দিকটা ইয়েস, আমরা ধরো এখানে একটা স্প্যান আছে, ঠিক না? আমাদের এই এলিমেন্টে আর কোথাও স্প্যান নাই। সো আমরা যেটা করি সেটা হচ্ছে আগের স্ক্রিপ্ট গুলাকে কমেন্ট করে রেখে দেই, আর যেটা করব সেটা হচ্ছে নতুন করে একটা স্ক্রিপ্ট নিব এবং এখানে হচ্ছে যে কোয়েরির স্প্যানটাকে ধরবো, স্প্যানটাকে ধরে এটার প্যারেন্ট কি আছে সেটা দেখবো, ঠিক আছে? এটা যেটা করতে পারি, এটা একটা কনস্ট্যান্টের ভিতরে নিতে পারি, প্যারেন্ট এলিমেন্ট ইজ ইকুয়াল টু দিস, এবং এটাকে যদি আমরা কনসোল লগ করি, প্যারেন্ট এলিমেন্টকে, এটাকে আমার এই ফাইলটাকে ওপেন করে নিতে হবে। আমাদের মেইন কাজ হচ্ছে কনসোলে, ঠিক আছে? এখানে দেখো, এখানে কি আসছে, লেন্থ আসছে 1, ঠিক না? সো এর প্যারেন্টটা কোনটা? এলআই। আমাদের এলআই তে কোনো এলিমেন্ট দেওয়া নাই, এই জন্য এগুলো সব ব্ল্যাঙ্ক আসতেছে, বাট আমরা এখানে চাইলে দিতে পারি। ধরো দিলাম হচ্ছে এইচটিএমএল সিএসএস জিএস, ঠিক আছে? সো প্যারেন্টসটা তাহলে কি আসছে, লেন্থ আসছে হচ্ছে 1, এবং এই প্যারেন্টটা কোনটা? এলআই। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই যে স্প্যানটা আছে, সেই স্প্যানের প্যারেন্ট কোনটা? এলআই, অর্থাৎ এইটা। সো আমরা যদি চাই যে এই এলআই তে কোনো একটা ক্লাস বসাবো, কি করতে পারি? এখানে সিম্পলি অ্যাড ক্লাস, ধরো অ্যাক্টিভ একটা ক্লাস দিলাম। এখন যদি আমি এখানে যাই, ব্রাউজার থেকে এইটাকে যদি যাচ্ছি, দেখো কি আসছে, অ্যাক্টিভ ক্লাস আসছে, এটাতেও কিন্তু আসছে। কেন এটাতে আসছে? না, নিচে span নাই। আচ্ছা, এইখানে অ্যাক্টিভ দেওয়া আছে, এটা অ্যাক্টিভ আসার কথা না, শুধু উপরেরটাতেই আসবে, অ্যাক্টিভ নিচেরটাতে কেন আসবে? এই যে এইখানে অ্যাক্টিভ আসছে, ঠিক আছে? সো নিচেরটাতে আগে থেকেই দেওয়া ছিল। ওকে, এখন আমরা যদি প্যারেন্ট না ধরে প্যারেন্টস ধরি, দেখো প্যারেন্টসে কি কি আসছে, এলআই আসছে, তার উপরের যে র্যাপার ইউএল আসছে, তার উপরের যে র্যাপার ডিভ আসছে, তার উপরের যে র্যাপার বডি, তার উপরের র্যাপার হচ্ছে এইচটিএমএল। অর্থাৎ এর যতগুলা প্যারেন্টস আছে সবগুলা প্যারেন্টস কিন্তু এখানে চলে আসছে, টোটাল হচ্ছে 5টা আসছে। এই আপাতত এইগুলা দেখলেই চলবে, এগুলা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটাই। হ্যাঁ, আনটিলের কাজটা কি? আনটিল আমরা দেখতে পারি, আনটিল দিয়ে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে তোমার কোন পর্যন্ত নিতে চাও, যেমন এটা কয়টা আছে,
5টা আছে, তুমি চাচ্ছ যে হচ্ছে শুধুমাত্র ইউএল পর্যন্ত থাকুক, ঠিক আছে? সো এখানে যেটা করতে পারি, প্যারেন্টস আনটিল ছিল তাই না? প্যারেন্টস আনটিল দিয়ে আমরা এখানে বলে দিতে পারি যে আমরা কোন এলিমেন্ট পর্যন্ত নিতে চাই, ইউএল পর্যন্ত। তাহলে এখন কয়টা আসার কথা? একটাই আসবে, এলআই এর উপরেই হচ্ছে ইউএল। আমরা যদি ডিপ দেই তাহলে আসবে আমাদের 2টা। এই যে, আমরা কিন্তু 2টা আসছে, এটা একটা, তার উপরে ইউএল একটা। সো আমরা সিলেক্ট করে দিতে পারতেছি আমরা হচ্ছে ব্যাকে কত দূর পর্যন্ত যাব, প্যারেন্টস আনটিল। ওকে, এই জিনিসগুলো একটু কাজের। সো এগুলা দিয়ে আমরা হচ্ছে তোমার সিএসএস রিলেটেড অনেক কিছু করা যায়। তারপরে চিলড্রেন জিনিসটা আমরা বুঝতেই পারতেছি যে কোনো একটা এলিমেন্ট আছে, এটার ভিতরে হচ্ছে তোমার কি কি এলিমেন্ট আছে এবং এর ভিতরে চিলড্রেন কি কি আছে। যেমন একটু আগে যেটা দেখলাম যে এই স্প্যান, এই স্প্যানের প্যারেন্টস তো হচ্ছে এলআই, ঠিক না? তার প্যারেন্টস হচ্ছে কি ইউএল। আমি যদি বলি যে এলআই এর চিলড্রেন কি কি, স্প্যান। ইউএল এর চিলড্রেন কি কি, ওকে। সো আমরা যদি একটু দেখি যে তোমার ডিভ, আমরা এখানে ইউএল এর চিলড্রেন গুলো বাইর করি। প্যারেন্টস এর ভিতরে আমরা 3টা জিনিস দেখছি। একটা হচ্ছে শুধু প্যারেন্টস, প্যারেন্টস আনটিল, এগুলোর জন্য আমাদের কিছু দরকার নাই। আমরা জাস্ট হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, প্যারেন্টস আনটিল, ওকে। এরপরে হচ্ছে আমরা কি দেখবো, চিলড্রেনের ভিতরে প্রথমে একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, আগের মতোই সেম। চিলড্রেন ইজ ইকুয়াল টু, প্রথমেই অ্যাগেইন ওই jQuery এর কমন যে সিনট্যাক্স, সিলেক্টর। সো এখানে সিলেক্টর আমি এইভাবে ধরবো যে ইউএল এর চিলড্রেন কি কি, ঠিক না? ইউএল এর চিলড্রেন কি কি আছে, আমি জাস্ট হচ্ছে চিলড্রেন এর ভিতরে লক করে দিলাম। দেখো এখানে এর চিলড্রেন কি কি আছে, এলআই। কি কি এলআই? এলআই এর ভিতরে 3টা এলআই আসছে, ঠিক না? সো এখন যদি আমরা দেখি যে এলআই এর চিলড্রেন কি কি আছে, দেখো 3টা এলআই এর জন্য কিন্তু ডিফারেন্ট মানে 2টা আমাদের এলআই, 3টা এলআই ছিল, 3টা এলআই এর যতগুলো চিলড্রেন আছে সবগুলাই আসছে। আর যদি আমরা স্পেসিফিক আইডি দিয়ে দিতাম তাহলে স্পেসিফিক আইডি দিয়ে দিলে শুধু ওইটার জন্যই আসতো। সো এখন চিলড্রেনকে ধরে আমাদের কি কাজ, ওই আগের মতোই কোনো একটা কিছু আর আবার নতুন অন্য কোনো একটা চেইন ইউজ করে আমি হচ্ছে আর কিছু একটা অ্যাড করবো, দ্যাটস ইট। এরপরে হচ্ছে ফাইন্ড মানে হচ্ছে এখানে আমি খুঁজতে পারবো চাইলে যে এই ডিভটার ভিতরে বা এই এলিমেন্টের ভিতরে এই এলিমেন্টটা আছে কিনা, ঠিক আছে? সো চিলড্রেনের ভিতরে তো আমরা হচ্ছে খুঁজে বাইর করতে পারতেছি, বা চিলড্রেনের ভিতরে কিন্তু আমরা কিন্তু এই যে এরকম বলে দিতে পারি যে কোনটা চাই আমরা, হ্যাঁ চিলড্রেনের ভিতরে আবার সিলেক্ট করা সম্ভব, ঠিক আছে? হ্যাঁ, আমাদের যেমন 2টা এলআই আসছিল বা স্প্যান 2টা আসছিল, সো স্প্যান ডট ফার্স্ট দিলে প্রথম স্প্যানটা সিলেক্ট হইতো। এখানে যদি হচ্ছে ইন্ডেক্স আকারে দিয়ে করা যাবে। হ্যাঁ, ইনডেক্স আকারেও করা যাবে, যেহেতু এটা একটা হচ্ছে অ্যারে। সো অবজেক্টের ভিতরে তুমি তো ইন্ডেক্স করে করতেই পারবা।
আচ্ছা, প্রথমে এইটাতে হচ্ছে তোমার ফাইন্ড মেথড, এটাও ইউজ করি। ফাইন্ড এর জিনিসটা অলমোস্ট সেম চিলড্রেনের মতোই, শুধুমাত্র ভিতরে কিছু একটা দিতে হবে। ওকে, আমি যেটা করব সেটা হচ্ছে যে ইউএলটাকে ধরবো এবং এর ভিতরে ফাইন্ড করব হচ্ছে স্প্যানকে। যদি হচ্ছে না থাকে তাহলে না থাকলে কিছু আসবে না, ব্ল্যাঙ্ক আসবে। দেখো, ও কিন্তু দুইটা স্প্যান পাইছে, ঠিক না? আমাদের কিন্তু স্প্যান দুইটাই ছিল ইউএল এর ভিতরে। সো আমরা এলআই দিলেও কিন্তু সেম রেজাল্টই পাবো। এখন কিন্তু ও কিন্তু এলআই কে ধরে নাই, ঠিক না? ডিরেক্টলি কিন্তু স্প্যানের কাছে চলে গেছে। এটাই হচ্ছে ফাইন্ড মেথডের কাজ। ডিপকে ধরি ওই স্প্যানকে খুঁজে বের করবে। ইয়েস, ডিভকে ধরলে ওই স্প্যানকে। আবার যদি এখানে কোনো স্পেসিফিক ক্লাস থাকে, যে ধরো আমার আরেকটা ইউএল আছে, এর ভিতরে হচ্ছে এলআই আছে, এর ভিতরে স্প্যান আছে, সো আমার তাহলে এখন কয়টা আসবে? তিনটা আসবে, ঠিক না? এর লেন্থ আসছে তিনটা। আমি যদি স্পেসিফিক এখানে কোনো একটা ক্লাস দিয়ে দেই, ফার্স্ট, সো তখন আমাকে কিভাবে ধরতে হবে? ইউএল ডট ফার্স্ট, ঠিক না? এখন কয়টা আসবে? দুইটা, কারণ ওই সিলেক্টরের ভিতরে স্প্যান কয়টা আছে? দুইটা আছে। ওকে, বোঝা যাচ্ছে কি? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলো। প্রশ্ন হচ্ছে যে আমরা স্পেসিফিক ভাবে তাহলে আনটিল পর্যন্ত দিতেছি ডিপ পর্যন্ত, হ্যাঁ, তখন আমার ওইখানে যদি একাধিক ডিপ থাকে, যেহেতু আমরা ডিজাইন করলে একাধিক ডিপ থাকতেই পারে, কারণ আনটিল একাধিক যখন আমি কইতাছি ডিপ স্টক করতে, আর ও কোন ডিপটা যে ওর ইমিডিয়েটটাতে স্টপ হবে। ফার্স্টে যেটা হবে ওইটা হুম, এবং আমি হুম। চাইতেছি মাঝখানে স্টেপ, সেক্ষেত্রে আমার ওইটার আবার প্যারেন্টস ধরে নিবা, ওই সিলেক্টরের আবার প্যারেন্টস ধরবা। ওইটার ইমিডিয়েট প্যারেন্ট ধরলেই তো তুমি পেয়ে যাবা। ওকে, সিবলিংস। আমরা কি অ্যাজাক্সে যাইতে পারি এখন? এগুলা কিন্তু বোঝা যাচ্ছে এখন। কি বললো রে ভাই? কিছুই না। একদম সিস্টেম পারাটা জায়গা নাই। স্পেস নেই। ফাঁকা রাখলে তো ওই পাশে পায়ে পা লাগবে আবার। আমাদের এখানে তো ভালো। ফাঁকা, তোমাদের টেবিল বড় তাইলে। এটা ঠিক আছে, ফাঁকা নাই, এটা ঠিক। কারণ এখানে এই যে পিসি এখানে তো বাড়া বসে। ওই তো বললাম, এই সাইড বাই সাইড দিলে আরো বেশি স্পেস পাইতো টেবিলে। হ্যাঁ, সেটা ঠিক আছে, টেবিল মানে সেট আপ করলে ওইভাবে সেট আপ করা লাগবে। সেট আপে তো ইনভেস্টমেন্ট তো বেশি। জঙ্গলতে যে বাবা সব দিচ্ছে তো তোমাদের যমুনাতে যাচ্ছে? ঠিক আছে, হয়তো বা একটা অংশ আর ইনভেস্টমেন্ট না করবে ওই যেটা আছে ওইটা করে দিবে তাও 3-4 বছর যদি না যায় বলে এটা হুম। যমুনাতে যদি যাওয়া হয়ও এরকম তাও 3-4 100 কে হবো এদিন কিছু বয়স না যায় মাত্র যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার কাছে মনে হয় আসলে মানে যমুনাতেই যাওয়া লাগবে এমন কোনো কথা নেই, কারণ ওটার সাথে তোমাদের কোনো ডিপেন্ডেন্সি নাই। সো তোমাদের ভালো একটা এনভায়রনমেন্ট হইলেই হয়েছে, সেটা যমুনাই হোক বা বসুন্ধরাই হোক। ভালো environment এর জন্য বসুন্ধরা কিন্তু আমি আবাসিকের কথা বলি না, আমি বসুন্ধরা শপিং মলের কথা বলছি। আমাদের থাকার কথা চিন্তা করেন, আমরা সবাই চাকরি করে হয়েছে থাকার মধ্যে আমাদের সামর্থ্য নেই। আপনার নাম বলে দিয়েছিলাম। এটা ঠিক আছে। আপনার লাগে না গরম লাগতেছে রাকিব? দিছিটা হুম, এই যে আমি বলতে বসে গেছি যে ওখানে আপনাদের গরম লাগবে। ওকে, ঠিক আছে, আমরা এখন অ্যাজাক্সে চলে যাই। আমাদের এই অ্যাজাক্সটা যত দ্রুত সম্ভব এখানে শেষ করে দিয়ে আমরা প্লাগইনে যাব। ওকে।
আচ্ছা, অ্যাজাক্স নিয়ে আমরা এর আগে দেখি নাই, কিন্তু আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে ফেচ দেখছিলাম, ঠিক আছে? সো ফেচ এবং অ্যাজাক্স সেম, কিন্তু সিনট্যাক্স আলাদা। আমব্রেলা মাঝে মধ্যে বলে। আচ্ছা, এখানে যে কোয়েরি অ্যাজাক্স লিখে সার্চ দিই, ডট অ্যাজাক্স মেথডটা খুঁজতেছি। ওকে, এই যে এটা রেফারেন্সের মধ্যে আছে যে কোয়েরি অ্যাজাক্স, এর ভিতরে অ্যাজাক্স রিলেটেড বেশ কিছু মেথড আছে। আমরা এত কিছু দেখবো না, আমরা শুধু ডলার ডট অ্যাজাক্সটাই দেখবো এবং এটা দিয়েই কাজ করব সব, ঠিক আছে? আমি যেটা করি অ্যাজাক্সের মধ্যে লিঙ্ক আছে আর কি। আচ্ছা, আমাদের একটা HTML টেমপ্লেট ছিল না? কোনটা যেন ছিল যেটাতে আমরা ফেস টেস্ট গুলো করছিলাম? ইকম এর ভিতরে ছিল আমাদের index.html এ যদি আমরা যাই, এই তো এইটা কি ছিল? এটা মনে হয় না। এটা না ভাইয়া আর হচ্ছে এই যে ফেসের ভিতরে ফেস এক্সামের ভিতরে আছে, আর ওটা হচ্ছে মেনলি ছিল ফেস এক্সাম ফেস এক্সাম না, এই যে এটাতে ছিল, রাইট? সো এই সেম জিনিসটাই আমরা ধরো হচ্ছে এই সেম জিনিসটাই আমরা হচ্ছে jQuery এর মাধ্যমে করব। এখন আর আমরা হচ্ছে এটা জাভাস্ক্রিপ্ট ইউজ করব না। এখানে যে সার্চ করতেছিলাম না, ধরো হচ্ছে অ্যাপেল দিয়ে সার্চ করতেছি, অ্যাপেল ট্যাপেল চলে আসতেছে। সো এই সেম জিনিসটাই আমরা অ্যাজাক্স এর মাধ্যমে এবং jQuery এর মাধ্যমে কিভাবে করতে পারি সেই জিনিসটা দেখো। ওকে, ঠিক আছে। দেখো এখন এখানে হচ্ছে অ্যাজাক্স এক্সাম্পল নামে হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এর ভিতরে আমি হচ্ছে একটা index.html একটা ফাইল নেই, আর হচ্ছে script.js নামে আর একটা ফাইল নেই। সো index.html এর ভিতরে আমাদের কি যাবে, HTML5 যাই হোক, এগুলো আমি কপি করে নিয়ে আসবো এই ইন্ডেক্সটা থেকে, ঠিক না? ফেচ এক্সাম, আমি শুধু HTML-টাকেই কপি করব, বাট আমার স্ক্রিপ্টটা সেম, মানে স্ক্রিপ্টটা এটাই থাকবে এবং এখান থেকে জাস্ট হচ্ছে আমি অ্যালার্ট করে দিব হচ্ছে হ্যালো। এখন যদি আমি এটাকে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভারটা এক্সটেনশন নেট করা নাই। ওকে, ফাইন। এখন যদি আমি এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার দিই, কল, আমার এখানে চলে আসছে অ্যালার্ট, তার মানে আমার জেএসটা কাজ করতেছে, ঠিক না? আমরা HTML এলিমেন্ট সবকিছু আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে রেন্ডার করাইছি, তো এখনো তাই করাবো। PHP তে গেলে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করবো, ওটা PHP থেকে পাঠাবো, কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট থেকেই পাঠাবো, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা যদি এই এক্সামের ভিতরে যাই, আমাদের এখানে কি কি মেথড ছিল, যে প্রথমে আমরা অল প্রোডাক্টস নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, তার ভিতরে লোড ডাটা নামে আমাদের একটা ফাংশন ছিল, এবং সে একটা ফেস রিকোয়েস্ট করতেছিল হচ্ছে এই dummyjson.com এই এপিআই তে। সো এই এপিআই থেকে আমরা লিমিট করে নিচ্ছিলাম যে প্রথমে 8টা প্রোডাক্ট চাই, এরপরে দেন দিছিলাম, দেন দিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্ট গুলোকে লুপ করে আমাদের অল প্রোডাক্টস এর ভিতরে ঢুকাই দিছিলাম। এটা আমরা এর আগে মানে এক্সপ্লেইন করছি। আমি শুরুতেই যেটা চাই সেটা হচ্ছে এইটুকুকে কনভার্ট করব, ঠিক আছে? এইটুকু কনভার্ট করলে আমাদের কি হবে, এই যে এইখানে যেরকম তোমার প্রথমবার যেরকম আসতেছিল যে 8টা প্রোডাক্ট, এই 8টা প্রোডাক্ট প্রথমবার আসতেছিল না, এই 8টা প্রোডাক্টকে আমরা প্রথমে নিয়ে আসব এবং সেটা অ্যাজাক্স এর মাধ্যমে। এই 8টা প্রোডাক্ট নিয়ে আসা হয়েছে জাস্ট এইটুকু কোড দিয়েই। সো আমরা যদি এইটুকু কোডকে যদি এখানে দিয়ে দেই,
আমাদের কিন্তু এটাতেও কাজ করার কথা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে যে আমাদের এলিমেন্ট গুলো দিতে হবে। এই যে রেন্ডার প্রোডাক্টস, এই জিনিসটাকে দিতে হবে। সো রেন্ডার প্রোডাক্টস এর মধ্যে আমাদের এই HTML এর এলিমেন্টটা আছে মেইনলি। দেখো এখানে কিন্তু চলে আসছে, ঠিক না? সো আমরা এটাকে কিভাবে অ্যাজাক্সে কনভার্ট করাইতে পারি, এই জাভাস্ক্রিপ্টের এই কোডটুকুকে বাদ দিয়ে দিলাম। শুধুমাত্র এই ফেচের অল্টারনেটিভ হিসেবে আমরা এখানে কিন্তু jQuery-র অ্যাজাক্স ইউজ করতেছি, বাদ বাকি সব জাভাস্ক্রিপ্ট থাকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি যেটা করব সেটা হচ্ছে, তার আগে তো আমাদের এখানে jQuery-টাকে এনকিউ করে নিতে হবে, এটা করি নাই এখনো। jQuery-র এই কোডটাকে আমাদের স্ক্রিপ্টের উপরে বসাইতে হবে। jQuery লাইব্রেরিটাকে আমরা লোড করে নিলাম। এখন যদি আমরা এখানে যাই, আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখি। যেটা করা লাগবে সেটা হচ্ছে যে $.ajax, আগে আমরা যত কিছু দেখছিলাম সবগুলাতে কিন্তু সিলেক্টর ইউজ করা ছিল, এখানে আর সিলেক্টর নাই, ঠিক আছে? অ্যাজাক্স এর জন্য আর সিলেক্টর নেই, জাস্ট সিম্পলি $.ajax, এবং এটার ভিতরে হচ্ছে আমাদের কি দিতে হবে, একটা অবজেক্ট বানাইতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অবজেক্টের ভিতরে আমাদেরকে ইউআরএল বসাইতে হবে, তারপরে হচ্ছে তোমার সাকসেস হইলে কি হবে, দ্যাটস ইট, এই দুইটা হইলেই হবে। আমরা আরেকটু বেটার সিনট্যাক্সে করব এটাকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটাকে কপি করে নিয়ে আসতেছি এবং ফরম্যাটিংটা এইভাবে করতেছি। হচ্ছে কাইন্ড অফ এটা হচ্ছে সাকসেসের, এটা হচ্ছে ম্যাজিক্সের। দেখো তো এখন সিম্পলিফাই লাগে কিনা, যে প্রথমে হচ্ছে $.ajax, তার ভিতরে আমরা কি করছি, একটা অবজেক্ট নিছি, অবজেক্টের ভিতরে প্রথম কি হচ্ছে ইউআরএল, এবং সেকেন্ডটা হচ্ছে সাকসেস, এবং সাকসেসটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, ঠিক আছে? ওকে, সাকসেস কলব্যাক ফাংশন, এবং এই কলব্যাক ফাংশনের একটা প্যারামিটার থাকবে, যেই প্যারামিটারের ভিতরে আমরা হচ্ছে ডাটা পাবো। আমাদের এই ইউআরএল এর ভিতরে আমাদের যে এপিআই ইউআরএল যেটা ছিল, সেই ইউআরএলটাকে বসায় দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা এই ইউআরএল এ বসায় দেই, jQuery কি করবে, এই যে ফেচ রিকোয়েস্ট আমরা যেটা করছি না, ওইটাকে এইভাবে কনভার্ট করবে, যে $.ajax আছে, এখানে একটা ইউআরএল দেওয়া আছে, ইউআরএলটাকেও ফেচের এখানে বসাই দিবে, ঠিক আছে? এই ইউআরএল থেকে যে ডাটাগুলা পাবে, সেই ডাটাগুলাকে আবার দেন করে আমাদের হচ্ছে এই যে রেসপন্সটা আছে ডাটা, এই ডাটাটা আমাদেরকে আবার এই রেজাল্টের ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে? So, এই হচ্ছে এটার সিনট্যাক্স। আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে কনসোল লগ করে রাখি রেজাল্টটাকে কনসোল করলাম। এখন যদি আমি চাই, দেখো এখানে কি আসছে, অবজেক্টের ভিতরে কিন্তু আমাদের প্রোডাক্টস গুলা চলে আসছে, ঠিক না? আমাদের আগে কিন্তু অনেক কষ্ট করা লাগছে, এই যে একবার দেন লেখো, তার ভিতরে আবার একবার দেন লেখো, এই দিনের ভিতর থেকে ডাটা না, অনেক কিছু করা লাগছে না? ইয়েস, জাস্ট আমাদের ইউআরএলটা দিতে হয়েছে। আমাদের যেহেতু এটা গেট রিকোয়েস্ট, এই জন্য এটা গেট এটা বলে দিতে হয় নাই। যদি আমাদের এটা পোস্ট রিকোয়েস্ট হয়, তাহলে আমাদের মেথডটাও বলে দিতে হবে কোন রিকোয়েস্টটা পাঠাচ্ছি এখান থেকে, ঠিক আছে? আমরা কি পোস্ট করতেছি এটাও দিয়ে দিতে হবে। রাইট, আমরা কি কি ডাটা পাঠাচ্ছি এই পোস্ট রিকোয়েস্টের সাথে, সেটাও দিয়ে দিতে হবে। ওকে, আমাদের এখন নেক্সট কাজ কি, এই যে সিম্পল জাভাস্ক্রিপ্টের এই কোডটুকু নিয়ে এসে যদি আমরা এই সাকসেসের ভিতরে বসায় দেই, কি হলো এটা,
ফর্মেট ডকুমেন্ট করে নিলে মানে ইজি হয়। ওকে, এখন আর আমাদের এই রেজাল্টস এর ভিতরে আগে যেটা করছিলাম সেটা হচ্ছে আইটেম নিছিলাম, ঠিক না? ডাটা ডট প্রোডাক্টস, এবং আমাদের এখন আর ডাটা নাই, এখন যেটা হচ্ছে রেজাল্টস, বাট আমরা এই রেজাল্টটাকে ডাটা করে দিতে পারি। তাইলে আমাদের আর এদিকে আর কিচ্ছু করা লাগতেছে না, দ্যাটস ইট, এইটুকুতেই আমাদের হয়ে গেছে কাজ। দেখো প্রোডাক্ট চলে আসছে। হ্যাঁ, ইয়েস, জিনিসটা সিম্পল না? সেই মজা না? অন্য কোনো ওয়ার্ডপ্রেস সাইটের ডাটা আমরা কিন্তু চাইলে এখানে ইজিলি নিয়ে আসতে পারি। ওয়ার্ডপ্রেস এর পোস্ট, তারপরে হচ্ছে তোমার থাম্বনেল, ফিচার ইমেজ সহ আমরা দেখছিলাম এর আগে। সো এইগুলা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ কাজ, এইগুলা করতে পারলে মনে করো যে তোমার যত বেশি ইপিআই নিয়ে কাজ করতে পারবা, আহ হচ্ছে তত ভালো ভালো কাজ করতে পারবা। মানে ভালো কাজ বলতে মানে মানুষ দেখে বলবে যে না, এটা একটা ভালো একটা কাজ হয়েছে যদি এপিআই নিয়ে কাজ করো। ইয়েস, ওকে, এটাকে আমি তো এইভাবে ফরম্যাট করছি, বাট তোমরা তোমাদের মতো করে ফরম্যাট করে নিতে পারো যেভাবে কমফোর্টেবল, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি ধরো আমার এই ইউআরএলটা না থাকে তাহলে কি আসবে? ও কিন্তু রিকোয়েস্ট সেন্ড করতে পারে নাই, হ্যাঁ। সো রিকোয়েস্ট সেন্ড করতে না পারার কারণে আমাকে এরর দিচ্ছে। এখন এই এররটাকে যদি আমি ধরতে চাই তাহলে হচ্ছে এখানে সাকসেস যেরকম আছে, এররও ঠিক একই রকম ভাবে আছে, ঠিক আছে? এরর একইভাবে ফাংশন, এবং এখানে আমি এররটাকে ক্যাচ করব, এবং এটাকে যদি আমি লক করি, দেখো এই যে এখানে আমার কিন্তু এররের অবজেক্টটা চলে আসছে, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের আগে ওই যে ক্যাশের ভিতরে ধরতে হতো, বাট এটা এখন যে কুইরিতে এররের ভিতরে ধরতে হবে। ওকে, আমরা অনেক সময় দেখি না যে তোমার ওই ডাটাটা লোড হইতে যেটুকু সময় লাগে সেটুকু সময় একটা লোডার টাইপের ইউজ করে, প্রিলোডার টাইপের। এইটা হচ্ছে তোমার বিফোর সেন্ড নামে হচ্ছে এখানে একটা মেথড আছে, বিফোর সেন্ড, ঠিক আছে? এটাও ঠিক সেম একই একটা ফাংশন, কলব্যাক ফাংশন। এই বিফোর সেন্ডের ভিতরে হচ্ছে আমরা ওই অ্যাক্টিভ ক্লাসটা বসায় দেই, রিকোয়েস্টটা কমপ্লিট হওয়ার পরে আবার হচ্ছে ক্লাসটাকে উঠায় দেই। এটা আমরা দেখবো একটু পরেই। ধরো আমি এখান থেকে 8টা না, আমি এখান থেকে 100টা ডাটা নিতে যাচ্ছি, ঠিক আছে? 100টা ডাটা নিতে কিন্তু একটু সময় লাগবে। সো আমার দেখো এই যে এখানে কিন্তু একটু টাইম লাগতেছে, ঠিক না? আচ্ছা, আমার এখানে এরর আসছে কারণ জেসন 100টা ডাটা আসছে কিন্তু, ঠিক না? আমি একটু একটা কাজ করি, এটাকে হচ্ছে স্লো করে দিই, ইজি করে দেই, যাতে আমার ডাটাটা আসতে একটু সময় নেয়। এই যে দেখো এখনো কিন্তু লোড নিচ্ছে, এতক্ষণ পরে আসছে। So, আমি চাচ্ছিলাম যে আমার ইমেজও কিন্তু লোড হয় নাই, এখনো লোড হয় নাই। আচ্ছা দেখো, আমি চাচ্ছি এই যে অল প্রোডাক্টস যে আইডিটা আছে, হ্যাঁ, এখানে লোডিং নামে একটা ক্লাস অ্যাড হবে যতক্ষণ পর্যন্ত না ডাটাটা কমপ্লিটলি লোড নেয়, ঠিক আছে? আবার যখন কমপ্লিটলি লোড নেওয়া শেষ হয়ে যাবে তখন লোডিং ক্লাসটা উঠে যাবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এই সেম jQuery ইউজ করব আবার। এই যে অল ডাটা যে আইডিটা আছে সেই আইডিটাকে সিলেক্ট করলাম প্রথমে, এবং বিফোর সেন্ডের ভিতরে কি করব, অ্যাড ক্লাস লোডিং, ঠিক আছে? আবার যখন এটা সাকসেস হইলো, সাকসেস হওয়া মানে কি ডাটা অলরেডি আমি পেয়ে গেছি, তারপরে আমি হচ্ছে এই লোডিং এর যে ক্লাসটাকে এটাকে আমি রিমুভ করে দিব, রিমুভ ক্লাস, ঠিক আছে? এখন দেখো ডিফটা কই,
এই যে দেখো এখানে লোডিং ক্লাস আসছে, এই যে লোডিং চলে গেছে, খেয়াল করছো কি? জি জি আসছে ঠিক আছে যদিও বা মানে 100টা ডাটা তো তার লোডে তত বেশি সময় লাগতেছে না। এই যে লোডিং ক্লাস আছে, এই যে চলে গেল, ঠিক আছে। So, অনেক স্লো 3D না, এই নেটই কদিন আগে চালাইছো। হ্যাঁ, সাথে সাথে পাও তো। ওকে, এখানে আমি তো এগুলো তো মুখস্থ বলতেছি না, কি কি আছে নাই। সো এখানে ডকুমেন্টেশন দেখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আমরা এখানে কি কি ইউজ করতে পারি। যেমন বিফোর, এই যে দেখো বিফোর সেন্ড, যেটা একটু আগে ইউজ করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাসিং দেওয়া আছে, ক্যাশ কমপ্লিট, কমপ্লিটটা হচ্ছে একদম কমপ্লিট, একদম লাস্টে কল হবে, ঠিক আছে। না, বুলিয়ান ভ্যালু ইন্ডিকেট, আচ্ছা এটা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ট্রু এবং ফলস রিটার্ন করবে। যে যদি আমাদের এই ডাটাটা অলরেডি মানে সেম ডাটা যদি অলরেডি লোড করানো থাকে, তাহলে এটা ক্যাশ থেকে লোড হবে। এটা এর আগে ইউজ করে নেই, ডিফল্ট ভাবে এটা ট্রু দেওয়া থাকে, ঠিক আছে, তার মানে এটা অলরেডি ট্রু দেওয়া আছে। এটা চেক করার কোনো অপশন নেই যে পিএইচপি তো দেখা যেত যে কোন আছে। পারফরমেন্স ইস্যু আমরা চেক করতে পারি পরে, পিসিতে যখন যাব তখন এটা চেক করতে পারি। ফলস করে দিয়ে যে ডাটা লোড হইতে কিরকম বেশি টাইম লাগতেছে। ওকে, এত কিছু আমাদের এখান থেকে মানে সবকিছু জানা লাগবে না, এখান থেকে কি কি জানা লাগবে? বিফোর সেন্ড, কমপ্লিট, তারপরে হচ্ছে তোমার কনটেক্সট লাগে না। না কনটেক্সট লাগবে না, এত কিছু দরকার নাই। তারপরে হচ্ছে এই যে টাইপটা ইম্পর্টেন্ট, এই যে আমরা গেট রিকোয়েস্ট পাঠাবো নাকি পোস্ট রিকোয়েস্ট পাঠাবো, সেটা এখান থেকে টাইপ থেকে বলে দিব। ইউআরএল তো আমরা তো দেখলামই, ঠিক আছে। পাসওয়ার্ডটা আমরা যদি কোনো ধরনের অ্যাকাউন্ট হ্যাঁ, মানে যদি ওই ইউআরএলটা ওইটা যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড হয় তখন আমরা একটা পাসওয়ার্ড সহ পাঠাইতে পারি। তারপরে হচ্ছে তোমার এখান থেকে সাকসেসটা লাগবে, ঠিক আছে। এইগুলা দেখলেই হবে আপাতত, আমরা তো মনে হয় সবই দেখছি এখান থেকে, এটা মনে করেন যে আমরা পোস্টটা দেখিনি। ক্লায়েন্ট যদি বলে যে আমার এই সাইডে ওই বা প্রোডাক্ট গুলো আমার এই সাইডে শো করান, তখন ওই সাইডে থাকে ওই সাইডে থাকে। হ্যাঁ, এইগুলো নর্মালি হচ্ছে তোমার থার্ড পার্টি কোনো সার্ভার থেকে যদি ডাটা নিয়ে আসা লাগে, হ্যাঁ, ধরো হচ্ছে ফেসবুকের কোনো ডাটা তুমি তোমার ইয়েতে শো করছো, যেমন ইনস্টাগ্রাম ফিডস, আমরা ইনস্টাগ্রাম ফিড এমবেড করাই না, যে একটা ওয়েবসাইটে ইনস্টাগ্রামের ডাটা নিয়ে আসে, ওগুলো কিভাবে নিয়ে আসে? ওগুলো তো এপিআই কল করে নিয়ে আসতে হয়, বাজেট কি এমবেড করে নিয়ে আসে। হ্যাঁ ভাই, কোন সাইটে হচ্ছে আপনার এপিআই রেস্ট্রিক্টেড থাকে, কারণ আমার সাইট থেকে আমি এপিআই কারো নিতে দিব না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাছাড়া আরো বই আছে যে আমি ওখান থেকে নিয়ে আসবো। ওরা ওদের হচ্ছে রেস্ট্রিকেট করে রাখতে, কারণ ওরা হচ্ছে এগুলো সেল করে, এই জন্য হচ্ছে রেস্ট্রিকেট করে রেখে দেয় যে একটা আরো user একটা কোম্পানি একটা- আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে ওই ওয়েবসাইটের বুকিং ওয়েবসাইট, বাট ওদের হচ্ছে এপিআই মানে কারো সেল করতে পারবে এপিআই দিতে পারবে না, ওদের বুকিং সাইটে যদি হিস্ট্রি আছে কেউ দেখতে পারবে না, দেখতে পারবে না, মানে তাহলে- এপিআই আকারে নিতে পারবে না, ওই রাখে না। হ্যাঁ এগুলো ডিসেবল করে দেওয়া যায়, এপিআই গুলো এগুলো ডিসেবল করা যায়, এবং কিন্তু এছাড়া কোনো বই থাকলে বা আরেকভাবে নেওয়ার বা এপিআই যদি ফিজিবল করে স্ক্র্যাপিং করে নিতে পারবো। স্ক্র্যাপিং মানে কিভাবে? মানে ধরো তুমি ওই ব্রাউজারে তো সবগুলা ভিজিবল, ব্রাউজার থেকে তখন তোমাকে ডাটা নিতে হবে, স্ক্র্যাপ করে। স্ক্র্যাপ করে ওই বিষয়ে দেখলাম ওরা হচ্ছে একটা নোড.জেএস নাকি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছে, হচ্ছে কুকিজের মাধ্যমে হচ্ছে এগুলো নিচ্ছে। না, এখন কুকিজেও তো ডাটা তো হচ্ছে তোমার ওই যদি এপিআই যদি না থাকে তাহলে তো তুমি কুকিজেও তো ডাটা পাচ্ছ না। ওরা কি জানে ফ্রেমওয়ার্ক ইউজ করছে, ওইটার মাধ্যমে বলে কুকিজ থেকে হিস্টরি থেকে ওরা এভাবে ডাটাটা নিয়ে আমার কাছে যতটুকু মনে হয় যে স্ক্র্যাপিং করছে, মানে স্ক্র্যাপিং জিনিসটা হচ্ছে যে তুমি এই যে ব্রাউজার দেখতে পাচ্ছ না, এই পুরোটা তো ডকুমেন্টের ভিতরে মানে জাভাস্ক্রিপ্টের যে ডকুমেন্ট যে অবজেক্টটা আছে, এই ডকুমেন্টের ভিতরে তো সবকিছুই আছে এখানে ডাটা, তাই না? আমরা যে যে ডকুমেন্টটা যদি দিই, এই ডকুমেন্ট দিলে কিন্তু এই ডকুমেন্টের ভিতরে ফুল সাইডেরই ডাটা আছে। সো এখান থেকে কিন্তু আমি খুঁজে বের করতে পারি আমার কি কি দরকার, ঠিক না? সো এখান থেকে খুঁজে বের করে যেই ডাটাটুকু দরকার সেইটুকুকে আমি এখান থেকে বাইর করে নিয়ে আসবো। ভাই আপনি এই জায়গায় যেগুলো শো হয়
সেক্ষেত্রে কি ড্রপ করে দিলে আমি কি দেখলাম আমি ফিল্টার করে নিব যে আমি এগুলো চাই না, আমি শুধু এইটুকু অংশ চাই ডকুমেন্ট থেকে। এক্সপেক্ট করলাম হ্যাঁ এখানে তো আমার ডাটা যাইতেছে এই সাইডে এইসব HTML কোড আছে, হ্যাঁ যে কোড আছে সব যাইতেছে, কিছু সাইড আছে আমি এক্সপেক্ট করলে জাস্ট এক লাইন কোড দেব। আচ্ছা, ওইটা বিল্ড ফাইল যদি আমরা পুশ করি বা হচ্ছে তোমার যেমন নেক্সট জেএস বা এই টাইপের প্রজেক্ট গুলাতে দেখবা যে ওরা হচ্ছে মানে র জাভাস্ক্রিপ্ট কোডই হচ্ছে এমন ভাবে পুশ করে দেয় যে হচ্ছে তোমার ওইটা একদম বিল্ড প্রজেক্ট থাকে, ওইটা তুমি স্ক্রিপ্ট দেখতে পারবা না, মানে এই ফরম্যাটেড ওয়েতে দেখতে পারবা না। দেখতে পারবা কিন্তু ফরম্যাটেড থাকবে না। ওইগুলা ইয়ে করা যায়, ওগুলো ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্ক দিয়ে করা যায়। তবে ওই তোমার এপিআই যদি না প্রোভাইড করে, বেস্ট ওয়ে হচ্ছে ডাটা নিয়ে আসার, স্ক্র্যাপিং করা। পাইথনে এরকম স্ক্র্যাপিং এর জন্য হিউজ সাপোর্ট আছে, লাইব্রেরি সাপোর্ট। এখন তো হচ্ছে তোমার যে N8N দিয়ে ইজিলি করা যায়। তোমরা কি N8N নাম শুনছো? মজার জিনিস না? আমি একটা ক্লায়েন্টের ইয়েতে N8N ইউজও করছি, লাইভ মেসেজ, লাইভ চ্যাট, ওইটাতে ওয়েবসাইট বট থেকে কাস্টমার মেসেজ সেন্ড করতে চাইতেছে, ওইটা হচ্ছে পরে N8N এ যারা বটের ডিফল্ট মেসেজ ওটা এডিট করে দিছি। N8N কিন্তু এখন মানে রিসেন্ট খুব একটা মানে খুবই ভাইব চলতেছে এটার, ঠিক আছে? এবং এটা অলমোস্ট আমাদের ডেভেলপার যারা, আমরা তো এতদিন ডেভেলপার থাকার কারণে এআই এর সাথে এত বেশি ইন্টারাকশন করতে পারতাম না। যারা মনে করো হচ্ছে পাইথন বা হচ্ছে এই টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতো, তারা বলতো যে আমরা এআই নিয়ে অনেক কিছু করি, ঠিক না? যারা পাইথনে প্রোগ্রামিং করতো। তো ডেভেলপারদের জন্য এখন সব থেকে বড় একটা অপরচুনিটি এই হচ্ছে N8N, এআই নিয়ে কাজ করার জন্য, ঠিক আছে? তো খুবই চমৎকার একটা টুলস, যেটা দিয়ে আমরা এজেন্ট তৈরি করতে পারি, এআই এজেন্ট তৈরি করতে পারি। এআই এজেন্ট আমাদের অনেক কিছু কাজ করে দিবে এখন, মানে পার্সনের রিপ্লেসমেন্ট হিসেবে তোমার হচ্ছে অনেকে এই টুলস গুলা ইউজ করে। এবং মজার বিষয় হচ্ছে এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট। এখানে হচ্ছে প্রজেক্টগুলো কি করা যায়, বাট হচ্ছে আমি যদি এটা কোনো ওয়েবসাইটে কানেক্ট করতে যাই তখন হচ্ছে ওদেরকে আমাদের সাবস্ক্রিপশন নিতে হয়। এটা তুমি তোমার নিজের হোস্টিং এও হ্যাঁ করতে পারো। আমাদের অফিস থেকে আমাদের N8N শেখার জন্য আলাদা করে সবাইকে সার্ভার দিয়ে দিচ্ছে। আমাদের রিসেন্টলি হ্যাঁ হ্যাঁ ওই যে ওর একটা মানে গেমের সাইট ছিল না, যে চ্যাট করার জন্য মাস প্রথমে ঢুকলে সেটলাইন সেট করে সেটিং সিস্টেম দিচ্ছে যে অল্প লোকের কিন্তু এআই আসলে চ্যাট করবে যত পরিমাণ আছে সাপোর্ট এটা কি এখান থেকে কি দিচ্ছে? লাইভ চ্যাট হচ্ছে ফ্রিতে দেয় প্রথমে, তারপরে হচ্ছে ওদের অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্সেস করলে তারপরে কি করে হচ্ছে আরো ফিচার্স করতে দেয়। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার এখানে ওয়ার্ডপ্রেস সেটআপ করা আছে কিনা জানি না। ভিতরে মনে হয় কিছু একটা আছে। সিদ্ধু সেন Okay. I feel okay. আপনি তো হোস্টিং এর প্রস্তুত প্রয়োজন, আপনি নিজস্ব হোস্টিং এর প্রস্তুত প্রয়োজন, কারণ আমাদের রিসেন্টলি অফিসে একটা এআই চ্যালেঞ্জের একটা অ্যারেঞ্জ করছে। এইটা হচ্ছে স্ট্যাটাস এআই ইনোভেশন চ্যালেঞ্জ 2025। ফার্স্ট প্রাইজ হচ্ছে 50,000 টাকা, সেকেন্ড প্রাইজ হচ্ছে 30,000 টাকা, থার্ড প্রাইজ হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ না, শুধু আমাদের এমপ্লয়ি।
পুরোটাই লস না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনহাউস ইনহাউস তোমার হচ্ছে এআই অ্যাডাপ্টেশন বা হচ্ছে এআই নিয়ে কাজ করার জন্য করা হয়েছে। সো এখানে হচ্ছে তোমার অনেকগুলো প্রজেক্ট সাবমিট করা হয়েছে, অলমোস্ট 29টার মতো প্রজেক্ট সাবমিট করছে। এখানে এই যে গ্যালারিতে গেলে দেখতে পারবে কি কি প্রজেক্ট আছে, ইন ডিটেলস এখানে পড়তে পারবে আর কি। আমি একটা করছি, আমি সাবমিট করছি, আমি ওইটাই দেখাবো তোমাদের আমি কি করছি। ওকে, আমি- হ্যাঁ এই অ্যাপসটা, হ্যাঁ ডাব্লিউপি ডেভেলপার সাপোর্ট ইউটিলিটি অ্যাপ, মানে প্রত্যেকটা অ্যাপই চমৎকার চমৎকার কিছু ফিচার নিয়ে কাজ করছে। যেমন হচ্ছে যদি এইখান থেকে যদি আসি যে এআই টেমপ্লেট সার্চ ইঞ্জিন সেলফ হোস্টেড, এটা হচ্ছে যে আমাদের একটা প্রোডাক্ট আছে টেমপ্লেটলিতে তোমার প্রায় 4000-এর মতো 5000-এর মতো টেমপ্লেট আছে। সো এখান থেকে খুঁজে বের করা, মানে কোন টেমপ্লেট তুমি চাও এক্স্যাক্টলি এই টাইপের টেমপ্লেট খুঁজে বের করা একটু কঠিন। সো তুমি প্রম্পট দিয়ে দিবা, এআই হচ্ছে তোমার হয়ে খুঁজে দিবে যে তোমার এই প্রম্পটের সাথে রিলেটেড টেমপ্লেট কি কি আছে। ঠিক আছে, যেমন চ্যাট জিপিটি দেয়, ওটা শুধুমাত্র টেমপ্লেট খোঁজার জন্য ওই এআইটা, ওই টেমপ্লেট লিস্টের ভিতর থেকে ও ডাটাগুলো ও ডাটা নিয়ে এসে তোমাকে হচ্ছে মানে তুমি জাস্ট হিউম্যান যেভাবে টাইপ করে আমার এরকম একটা টেমপ্লেট দরকার, এটা ইংলিশে সিম্পলি লিখে দিলে ও তোমাকে সাজেস্ট করবে। সো এটা হচ্ছে আমাদের অফিসের যে বস, মানে যে মালিক আসিফ ভাই, উনিই করছে আর কি এটা। সো না, উনি উনি প্রাইজ নিবে না, মানে যতটুকু আমরা জানি, মানে এটাতে হচ্ছে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য উনি এটা করছে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে ডাব্লিউপি ডেভেলপার সাপোর্ট ইউটিলিটি অ্যাপ, তারপরে ইজি লাইব্রেরি, তারপরে হচ্ছে ট্যাগ স্কাউট, অ্যাসেট ট্রেইল। আমি হচ্ছে যে প্লাগইনে কাজ করি সেই প্লাগইনের উপরে বেস করে একটা কাজ করছি, এটা দেখাচ্ছি একটু পরে। এখান থেকে মানে রিমার্কেবল কিছু প্রজেক্ট আছে, যেমন এসেনশিয়াল ব্লকস এআই অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে আমরা ব্লক তৈরি করি না গুটেনবার্গ দিয়ে, ব্লক বা হচ্ছে ব্লকের ডিজাইন করি না, ওই গুটেনবার্গেই হচ্ছে তুমি প্রম্পট দিয়ে দিলে তোমার হয়ে ডিজাইনটা করে দিবে। ঠিক আছে, এখন এলিমেন্টর নিয়ে এসে এলিমেন্টর বেটাতে হচ্ছে ইনবিল্টেড এআই নিয়ে এসে হ্যাঁ কিছু প্রম্পট দিতে হবে। রাইট। আচ্ছা, আমি কি বানাইছি সেটা একটু তোমাদেরকে দেখাই। আমি যেটা বানাইছি সেটা হচ্ছে আমারটা হচ্ছে মানে একদম সবার শেষে সাবমিট করছি, তাও আবার লেটে সাবমিট করছি, এই জন্য সবার প্রথমে আসছে। হ্যাঁ, সেই সবার আগে, আমি সবার শেষে। আচ্ছা, আমি প্রজেক্টের ডেডলাইন ছিল কতদিন, মজার বিষয় শোনো। প্রজেক্টের ডেডলাইন ছিল তোমার প্রথমে দিছিল মনে হয় 15 দিনের মতো, পরে আবার বাড়াইতে বাড়াইতে এটা 1 মাসের কাছাকাছি গেছে। ঠিক আছে, কয়েকবারে বাড়াইছে, টাইম এক্সটেন্ড করছে। আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু ওই প্রজেক্টটা একটু বড় ছিল, যার কারণে ওটা কমপ্লিট করতে পারি নাই। মনে করো কালকে হচ্ছে তোমার প্রজেক্ট, মানে আজকে রাত 12টায় প্রজেক্ট সাবমিট করার লাস্ট ডেট। আমি মনে করো যে রাত 9টা 10টা পর্যন্ত ওইটা নিয়ে মানে এআই দিয়ে ঘাটাঘাটি করতেছি কি করি না করি। ফাইনালি ওটা কমপ্লিট করতে পারি নাই, কারণ হচ্ছে ওইখানে অনেক কমপ্লেক্সিটি ছিল, মানে প্রজেক্টটা একটু কমপ্লেক্স ছিল। ওটা হচ্ছে ক্যাম্পেইন বিল্ডার টাইপের বানাতে চাইছিলাম, যে জাস্ট তুমি প্রম্পট দিবা অথবা সিম্পল কিছু ইনপুট দিবা, এর উপরে বেস করে তোমার ফুল একটা ক্যাম্পেইন রেডি করে দিবে। তোমার অপটিন পপ আপ থেকে শুরু করে তারপরে এক্সিট ইনটেন্ট পপ আপ, তারপরে হচ্ছে তোমার যেগুলো লাগে ক্যাম্পেইনের জন্য, প্রাইস আপডেট, সবগুলা পেজে প্রাইসও আপডেট করে দিবে, এরকম একটা প্ল্যানিং ছিল। কিন্তু এটা অনেক বড় হওয়ার কারণে কমপ্লিট করতে পারি নাই, আর দ্বিতীয়ত হচ্ছে সময় তেমন পাই না। পরের দিন অফিসে গিয়ে দেখি, অফিসে যেদিন গেলাম সকাল 10টার সময়, তখন দেখি টাইম বাড়ায় দিছে, টাইম বাড়ায় ওই দিন দুপুর 2টা পর্যন্ত করছে। তার মানে আমার হাতে সময় আছে কত ঘন্টা, 4 ঘন্টা। সো অফিসে গিয়ে শুরু করলাম, যেহেতু মানে এটা বুঝাই নিছি যে যেহেতু আজকে 2টা পর্যন্ত টাইম দিছে, তার মানে অফিস চাইতেছে যে না পোলাপান যদি একটু ফাঁকি বাজিয়ে করেও যদি প্রজেক্ট করে অফিসে এসেও, তা অফিস অ্যাকসেপ্ট করবে। এগুলাতে তেমন কিছু বলে না নর্মালি। সো আমি তখন থেকে শুরু করে আমার শেষ করতে করতে 3:30 বাজছে। হ্যাঁ, 1 মাস ধরে যেটা ট্রাই করছি সেটা বাদ।
4 ঘন্টায় করে এটা সাবমিট করছি। ওকে, সো এটাতে কি বানাইছি যদি দেখাই, পুরস্কার পাবে কিনা সেটা পরের হিসাব, মানে না পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু পুরস্কারের আমি আশাও করতেছি না, আবার আশা করতেছিও না। প্রাইজ পাওয়ার চান্স আছে, মানে একদমই উড়ায় দেওয়ার মতো না, বাট এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার আদার্স কারা কি কি করছে, কত ভালো ভালো প্রজেক্ট করছে সেটার উপরে। ঠিক আছে, মানে একদম ফালায় দেওয়ার মতো না, আবার যে তোমার একদম এখানে অনেকগুলো প্রজেক্টই বাদ যাবে। হ্যাঁ, আমাদের বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল, রিকোয়ারমেন্টের ভিতরে এটা একটা রিকোয়ারমেন্ট ছিল যে যেটাই করবে সেটা আমাদের প্রজেক্ট স্পেসিফিক কিছু একটা হইতে হবে। ঠিক আছে, যে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে প্রোডাক্ট প্লাগইন গুলো আছে বা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোর সাথে অ্যাড করা যায় এরকম কিছু একটা চমৎকার ফিচার, যেটা এআই ইন্টিগ্রেশন থাকবে বা এআই নিয়ে কাজ করা থাকবে। সো আমি যেটা বানাইছি, আমাদের নোটিফিকেশন এক্স প্লাগইনটাতে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নোটিফিকেশন বার ক্রিয়েট করা যায়। যেমন এই যে এটা যদি আমি পাবলিশ করে দেই, আমি হচ্ছে এখন যদি ফ্রন্ট এন্ডে যাই, দেখো এখানে সুন্দর একটা বার চলে আসছে না? তো এই বারটা মানুষ এআই দিয়ে তৈরি করতে পারবে, এটাই হচ্ছে ফিচার। কিভাবে তৈরি করবে, ধরো আমি এখানে বারের মধ্যে গেলাম, আর এই প্লাগইন কোনটা ডাউনলোড হয়েছে, আচ্ছা, আমি রং ফাইল ডাউনলোড করছি। এইটা হবে পোস্টে না, প্লাগইন লোড, এটাই সম্ভবত। এরপরে রিলিজ দিছি, ডাউনলোড করা লাগলো, ওকে। এইখানে দেখো যে আমি যদি এখন রিলোড দিই, আমার আগের বারটাই থাকার কথা এখানে, ঠিক না? এখানে ছোটখাটো দুই একটা ইস্যু আছে, বার আসছে। আমি এখানে যেটা করতে পারবো, আগে হচ্ছে প্রিসেট এবং কাস্টমের দুটো অপশন ছিল। প্রিসেট এবং কাস্টম বলতে যেটা বোঝায় যে তোমার প্রি ডিফল্ট কিছু এখানে বার দেওয়া আছে, ডিজাইন করানো আছে, এগুলো চাইলে ইউজ করতে পারে। কাস্টমে গেলে কেউ চাইলে এলিমেন্টার এবং গুটেনবার্গ দিয়েও বানাইতে পারে। আমার এখানে অ্যাড করা হয়েছে বিল্ড উইথ এআই, এই অপশনটা এখানে অ্যাড করছে, এবং এখানে প্রম্পট দেওয়ার একটা ফিল্ড রাখছি, এটাও বানাইছি এআই দিয়ে। এবং এখানে কিছু কুইক স্টার্ট প্রম্পট দিয়ে রাখছি, যে যদি কেউ চায় এই কুইক স্টার্ট প্রম্পট দিলে ওকে ডিজাইন দিয়ে দিবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ধরো হচ্ছে তোমার একটা প্রম্পট সিলেক্ট করি, ধরো এটা সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা সিলেক্ট করলেই হয়। হ্যাঁ, ক্লিক করলেই এটা এখানে ভ্যালুটা সেট হয়ে যাবে, এটা ক্লিক করলেই যেটাই ক্লিক করব ভ্যালুটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা করব জেনারেট ডিজাইনে ক্লিক করব। সো এখানে কিছুক্ষণ টাইম লাগবে, প্রায় 20 থেকে 25 সেকেন্ডের মতো সময় লাগে, তাহলেই হচ্ছে আমাকে। এখানে দুই একটা ইস্যু আছে, যেমন গ্রেডিয়েন্ট কালার গুলা প্রিভিউতে শো করে না, বাট উপরে শো করে, দেখাইতে পারবো একটু পরে। দেখো ও কিন্তু আমাকে কিছু ডিজাইন দিয়ে দিছে, ঠিক না? দেখো আমি যদি এখানে একটা ক্লিক করি, এই যে একটা চমৎকার একটা ডিজাইন দিয়ে দিছে। হ্যাঁ, এইখানে শো করে না, বাট এইখানে শো করবে। এটা একটা ইস্যু, আমি এটা মানে পরে নোটিস করছি, যেহেতু সাবমিটই করছি লেটে, আর ইস্যু কি ফিক্স করবো? এটা ফিক্স করা অল্প কিছু। 1 মিনিটও টাইম ছিল না, এমন মানে হিউজ একটা প্যারা নিয়ে সাবমিট করছে। যাই হোক, দেখো এখানে কিন্তু ও কিন্তু সুন্দর কিছু কালার কম্বিনেশন এবং টেক্সট দিয়ে দিছে। ঠিক আছে, সো এটা কিন্তু এআই দিয়ে জেনারেট। হ্যাঁ, এখানে যদি এই কালারটা শো করতো তাহলে আপনার এটা হয়তো এখানে অ্যাড করে দিই। ইয়েস, দেখো এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার সহ দিছে, সুন্দর করে দিছে। ঠিক আছে, আমি যদি চাই যে কোনো একটা কালার প্রেফারেন্স দিয়ে দিব, যে ধরো হচ্ছে তোমার
যেহেতু এটা এআই জেনারেট করতেছে, এখানে আমি কিছু করতেছি না, সো এআই কে দিয়ে তো আমরা মানে অনেক কিছুই করাইতে পারি। এটা চ্যাটজিপিটি 4.1 ন্যানো, এটা অফিসের, আমার কিছু না। এটা অফিসের ক্রেডিটই কাটতেছে, টাকা যাইতেছে অফিসে, আমার কি? তাহলে হচ্ছে আমি হচ্ছে চাইলে একটা ওকে, ধরো আমি চাচ্ছি যে এই টাইপের হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে হচ্ছে তোমার একটা চাই, নোটিফিকেশন ক্রিয়েট করতে চাই। সো এটা দিয়ে দিলাম, ডিজাইন ব্যানার ফর 10th year anniversary store celebration উইথ কিভাবে বেসড অন দিস কালার। ঠিক আছে, কন্টেন্ট গুলাও খেয়াল করবা, কন্টেন্ট গুলাও কিন্তু হচ্ছে তোমার ওই যে ক্যাম্পেইন যে টাইপের, সেই টাইপের কন্টেন্টই কিন্তু আমাকে দিবে, মানে যে টেক্সট গুলাও আমাকে দিচ্ছে। না, এটা এডিটের অপশনও আছে, এটা সলিড কালার আসে, গ্রেডিয়েন্ট কালার আসে না। দেখছো, কালার কিন্তু ওই কালার দিয়ে দিছে, শুধু একটা কালার ইউজ করছে তা না, ও কিন্তু টেক্সটে ডিফারেন্ট কালার, তারপরে হচ্ছে এইখানে টাইমারের জন্য ডিফারেন্ট কালার ইউজ করছে। ঠিক আছে, এটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য একটু জুম আউট করে নিলাম, এগুলো ইস্যু ফিক্স করা হয়েছে অলরেডি। এখানে দেখো, ও কিন্তু আমাকে 8টার মতো ডিজাইন দিছে, আবার কিছু জায়গাতে স্লাইডার দিছে, কিছু জায়গাতে দেয় নাই, আবার কিছু জায়গাতে টাইমার দিছে, কিছু জায়গাতে টাইমার দেয় নাই। এগুলো কম্বিনেশন আমি ওকে বলে দিছি যে আমার 3টা টাইমার সহ লাগবে, তারপরে 3টা স্লাইডার লাগবে, 3টা টাইমার এবং স্লাইডার কোনোটাই থাকবে না, এরকম লাগবে, সিম্পল লাগবে। সো ও ওই অনুযায়ী আমাকে এই রেসপন্স গুলা দিচ্ছে। আমাদের হচ্ছে একটা ঠিক আছে। পোস্ট করবে তারা, আর ওই জায়গা থেকে যারা হচ্ছে ইউজাররা আসবে, আর ওই রিলেটেড 3টা ক্যাটাগরি আছে, বাথরুম, কিচেন আর হচ্ছে বেলকুনি। এই 3 টাইপের ইমেজ গুলো হচ্ছে এআই জেনারেট করে আর ওয়েবসাইটে জেনারেট করে দিবে, শুধু হচ্ছে পোস্ট করবে ও নিজে, এটা ইন্টিগ্রেশন করে দিতে বলতেছে। এখন আমি তো হচ্ছে এইখানে কয়দিন কাকে বলে দেখছি, সেখানে দেখতে শুনতেছে এই তো এটা সম্ভব কিনা। হ্যাঁ, ওকে, এখানে আরেকটা জিনিস, এগুলা করা যাবে, এগুলা হচ্ছে তোমার ওই চ্যাটজিপিটির মডেল ইউজ করলে একটু কস্টলি হয়ে যায়। ইমেজ জেনারেশনের জন্য আরেকটা টুলস আছে, হাগিং ফেস নামে। হ্যাঁ, হাগিং ফেস দিয়ে ওইটাতে হচ্ছে আমি একটা শর্ট একটা বানাইছি। আপনি হচ্ছে সমস্যা নেই। বানাইছি একটা আচ্ছা, সমস্যা নেই, হেল্প লাগলে হেল্প করবো ইনশাল্লাহ। কোথায় হেল্প লাগবে বইলো। ওকে, শাকিল, তোমার কোশ্চেনের অ্যান্সার দেই। এখানে তো ব্যাকগ্রাউন্ডও তো জেনারেট করাইছেই, ঠিক না? আমি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখানে মেইন পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে ভ্যালুগুলা এখানে সেট করতেছি, এই সবগুলা কিন্তু আমার সেটিংসেই সেভ হচ্ছে আলটিমেটলি। ঠিক আছে, দেখো আমি যদি এই সেটিংস এর ভিতরে যাই, আমার এইখানে দেখো ব্যাকগ্রাউন্ডও সেট করে দিছে। আমি যদি অন্য কোনো একটা থিম সিলেক্ট করি এখান থেকে, যে ধরো এইটা সিলেক্ট করলাম, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার ডিফারেন্ট, সো এখানে যদি যাই, এই যে দেখো ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে। আমি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপডেটও করতে পারবো, এটা আবার আমরা ওয়েবসাইটে ইউজ করব। কিচ্ছু করা লাগবে না, তুমি হচ্ছে জাস্ট কিচ্ছু না। যে আমরা বুটেন প্রোডাক্টে কাস্টম করে ডিজাইন করা আছে, না, এখানে এইটা করা হয় না, এটা করলে একটু কমপ্লেক্স হয়ে যাবে ওটা। এই ছিল ওটাতে আমি হালকা কাস্টমাইজ করতে দিতেছি, বুটেন প্রোডাক্ট এডিট করতে ওইটাও করা যাবে, কিন্তু একটু কমপ্লেক্স আছে। বাট ওইটা আমি ওই ক্যাম্পেইন বিল্ডার যেটা করতে যাচ্ছিলাম, ওইটাতে এইটা প্ল্যানিং করছিলাম, কিন্তু দেখলাম যে একটু কমপ্লেক্স হয়ে যায়, আবার ক্রেডিটও বেশি যাবে তুলনামূলক। ক্রেডিট বেশি যাবে কেন? এআই থেকে আমার রেসপন্স নিতে হবে হিউজ, যার কারণে ক্রেডিট লিমিট আমার বেশি যাবে। আর এমনি যেহেতু ফ্রি ইউজ করতেছি, ক্রেডিট লিমিট বেশি গেলে পরে আবার আমার দরকার, এত ক্রেডিট তুমি করছোটা কি? ঠিক আছে, এই ক্রেডিটটা মানে কি হয়ে গেছে? এটা ইনপুট এবং আউটপুট টোকেনের উপরে বেস করে কাজ করে, যে তুমি যে ইনপুটটা, প্রম্পটটা যেটা দিচ্ছ, প্রম্পটটা কত বড় এবং সেটার প্রেক্ষিতে হচ্ছে তোমার রেসপন্সটা কত বড় আসতেছে, এটার উপরে বেস করে তোমার হচ্ছে টোকেন বা ক্রেডিট সিস্টেমটা কাজ করে। যেমন আমাদের যেটা প্রিমিয়াম কিনেছি চ্যাটজিপিটি, আর আপনাদের যেটা ঠিক কিনেন ওটা কি ডিফারেন্ট? না, মডেল হইলে দুইটাই সেম, মানে মডেল যদি সেম হয়, প্রিমিয়াম কিনে দেওয়া হয়েছে,
তাহলে আমি এরকম দিয়ে edit করতে চাই, হ্যাঁ করতে পারবা, কিন্তু মানে বিষয়টা হচ্ছে ক্রেডিট কার্ড পরবর্তীতে যেহেতু প্রিমিয়াম অলরেডি কিনা আছে, তো আমাদের ক্রেডিট কার্ড কোনো পরিবর্তন না, ক্রেডিট কার্ড পেই, এটা ইউজেস এর উপরে ডিপেন্ড করে। মানে হচ্ছে আপনি পুরো কিলো আপনি হচ্ছে নির্দিষ্ট একটা ক্রেডিট দিয়ে দেন 10,000 অথবা 20,000 এরকম একটা credit টোকেন দিয়ে দেয় আর কি, ওরা টোকেন token বলে। শেষ হয়ে গেলে আপনার ইউজ করতে পারবেন না, আপনার হচ্ছে নেক্সট মান্থের জন্য অপেক্ষা করতে হবে। Yes, এটা মান্থলি টোকেন দেয়। এআই সিস্টেম গুলা কিন্তু এরকমই। খালি এটাতে তোমার কিচ্ছু করা লাগবে না, খালি সিলেক্ট করলা না, এখান থেকে সিলেক্ট করে আপডেট দিবা, সাইডে শো হয়ে যাবে। আমার এখানে কিছু একটা ঝামেলা হয়েছে, না দেওয়া যাবে না। এটা তো আছে, এটা তো ফ্রিতে কি দেবে? হ্যাঁ, ফ্রিতে এলিমেন্টার গুটেনবার্গ দিয়ে ডিজাইন করতে পারবা। বার নোটিফিকেশন বার তুমি হচ্ছে এলিমেন্টার এবং গুটেনবার্গ দিয়ে তৈরি করতে পারবা। ফ্রিতে করা যাবে? হ্যাঁ, ফ্রিতেই। যেমন এআই ইন্টিগ্রেশন কামিং সুন ফিচার আর কি। আমাদের motivation আছে। এই যে দেখো এখানে কিন্তু শো করছে এটা। হ্যাঁ, আমি যদি ফ্রন্ট এন্ডে যাই, এই আপনি সেকেন্ড প্রাইস হয়েছেন না না এত সোজা না। এই যে দেখছো আলী, চলে আসছে ডিজাইন। অনেক সুন্দর এটা। এই নোটিফিকেশন করে দিন, মেসেজের মতো আইকন হিসেবে করবে, এই নোটিফিকেশন বার, হ্যাঁ হ্যাঁ, মেসেজ আইকন সিস্টেম মেসেজ আইকন সিস্টেমে নাই, কিন্তু আইকন ছোট করে বড় লিখতে থাকে। ওইটা হচ্ছে তোমার আমরা সেলস চাইলে নোটিফিকেশন। ভাইয়া, এটা একটা শর্টকাট। এটা হচ্ছে সেলস নোটিফিকেশন। হ্যাঁ, এটা আমরা মনে করেন তোমার যে কতগুলো starting purchase? design করলাম, একটা loop generate করলাম, ওই loopটা এখানে ধরায় দিলে ওইটা আমাদের স্লাইডার। না এটা ফ্রি ফিচার, কিন্তু আমাদের এই যে বার ক্রিয়েট করা এটা ফ্রি ফিচার, ঠিক আছে। তাহলে আমরা ইউজ করতে পারি ভাই, লিঙ্কটা দিয়ে রাখতে পারি। নোটিফিকেশন স্টপ। এটা তাহলে একটা আপনাদের easy user বাড়বে। notification is। আপনাদের ইউজার বাড়ানো যায়, কিন্তু যে নোটিফিকেশন আইকন যেটা ওটা বের হবে, যে এরকম আইকন মানে মেসেজের আইকনের মধ্যে মেসেজটা আসবে, সেলস যেটা আছে হ্যাঁ, ওটা কি প্রিমিয়াম ইউজার করছে? মানে ওই আইকন সহ আসে যেটা। এই যে এরকম মনে হয় যে চ্যানেল যেরকম আইকন আছে না, হ্যাঁ। মেসেঞ্জার বা আইকন করতে হবে, আপনি একটু করে না ওইটা না, ওইটা না, এটা হচ্ছে ফোমো বেস নোটিফিকেশন। ফোমো নোটিফিকেশনটা হচ্ছে তোমার ফেয়ার অফ মিসিং আউট বলে। ধরো তুমি একটা পারচেজ করছে কেউ তোমার ওয়েবসাইট থেকে, তুমি এটা কাস্টমারদের যারা নতুন ইউজার আসবে, এই যে এইটা নতুন ইউজার আসলে তুমি জানাই দিতে চাও। সো এই টাইপের, এই যে এইটাই কাজ করে। নোটিফিকেশন এক্স এই সাইটে ইউজ করা হয়েছে দুই জায়গাতে, একটা হচ্ছে এই যে এইখানে, আর একটা হচ্ছে এই যে বারটা ওইদিকে, ঠিক আছে। এইটা কি প্রিমিয়াম ফিচার দিতে করছে? না, এগুলো সব ফ্রি ফিচার, তাহলে তো এটাও ফ্রি ফিচার। ভাইয়া তাহলে user বাড়ায়। তাহলে এটার নাম কি? তবে এখানে একটা কন্ডিশন আছে, যে কোনো একটা ইউজ করতে পারবা, হয় নোটিফিকেশন বার না হয় এইটা। সমস্যা নেই, কন্ডিশন অফ করে দিব। অফ করবা কেমন? এখানে প্রো লাগবে। ওই যে ওই সেকশনে আচ্ছা ট্রাই করে দেখো। হবে না ভাইয়া। আপনাকে যদি বার্তা পাই এইটা ডেভেলপার আমি, যদি তোমরা অফ করতে পারো তাহলে আমার ঠিক করে ফেলা লাগবে। অফ করতে পারি না, আপনাকে বলবো যে এটা হ্যাঁ ঠিক আছে, বইলে আমি অফ করে দিব। কেমনে করছো আমারে দেখাই, অফ করে দিব। এইটা ডেভেলপমেন্টের রেসপন্সিবিলিটি আমার। সো এটা মানে এটা 40,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। আমরা প্লাস 5 স্টার রিভিউ দিব প্রত্যেকটা লাইন দিয়ে। হ্যাঁ, এইগুলা তোমরা একটু 5 স্টার রেটিং দিও তো যদি ইউজ করো। ভাইয়া, লিঙ্কটা দিয়ে রাখেন। আবার সবাই গণহারে দিও না, তাহলে কিন্তু সমস্যা আছে। ওয়ার্ডপ্রেস বুঝে ফেলবে যে এটা পেইড রিভিউ। না আমাদের আমাদের তো মেল তো আলাদা আলাদা। মেইল আলাদা হইলেও সবাই একসাথে দিবে না, হয়তো বা মনে করো যে কেউ যদি দিয়ে থাকো একবার দিলা, আবার 15-20 দিন পরে আমি যদি দিই তাহলে তো সমস্যা। আমি ডাউনলোড রেটিং তো দিবা তুমি wordpress.org তে দিবা না। হ্যাঁ। সো ওইখানে মনে করো যে যদি তুমি দিলা, তারপরে আরেকজন দিল, যদি একই সাথে সবাই দেয় তখন আবার সমস্যা আছে। তো মনে করো কাছাকাছি সময় দিবে না, একটু 1-2 দিন পর পর। 1-2 দিন পর পর না, ধরো 15-20 দিন পর পর দিলা, 10-15 দিন পর পর দিলা। মানে যে লাইনটা যখন ইউজ করব তখন একটা রিভিউ দিয়ে দিই পাই গেছে। ইয়েস। আবার এই যে মনে করো কি ভাই, এই যেটার নাম দেখে এটা তো মোটিভেশন নয়। এটা হচ্ছে তোমার সেলস পপআপ বলে, সেলস অথবা এখান থেকে যে সেলস নোটিফিকেশন একটা ট্যাব পাবা, এই যে সেলস নোটিফিকেশন, এখান থেকে হচ্ছে তোমার এই ই-কমার্স বা শিওর কার্ট, ইজি ডিজিটাল ডাউনলোড, এখানে অনেক ইন্টিগ্রেশন আছে। আমি তো এখান থেকে এখান থেকে যে কাস্টম নোটিফিকেশন করা লাগবে, তখন আবার প্রো লাগবে। হ্যাঁ,
প্রো কিনে অফিসে বলেন প্রোডাক্ট কিনে দিতে ওকে, আমি ডিসকাউন্ট দিয়ে দিব, সমস্যা নেই। অথবা ক্লায়েন্টকে বলেন প্রোডাক্ট কিনে দিতে পরে ক্লায়েন্টের বলে যেটা ফুল ল্যাঙ্গুয়েজ আছে আমার সমস্যা নেই, বলে আমার করা লাগবে। মানে আমার সাথে কোনো ক্লায়েন্ট যদি ঝামেলা করে আমি সবাই একটা বার্গেন বড় বড় প্রাইস থেকে দিয়ে দেই আমাদের দরকার নাই। আমি অত ওই চাপ করি না। ঠিক আছে, আমাদের এই ফিচার দেখা যাক কি হয়, রেজাল্ট দিবে, দোয়া করে সবাই। রেজাল্ট দিতে দেরি আছে, আপনি সেকেন্ড প্রাইস পেয়েছেন রেজাল্ট দিতে দেরি আছে। সেকেন্ড এর প্রাইস ভিতরে হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারের বাটনটা ফিক্স করে নিয়ে ক্লাব নাই তো, ফাইল তো সাবমিট করে দিছি। ওটা সাবমিট করছেন তো আপনি তাও ফিক্স করে রেখে দিয়ে নেক্সট টাইম আবার তবে ভাইয়ের সাথে কথা বলছি, মানে আমাদের যে প্রোডাক্ট ম্যানেজার আছে ওটা বলছে যে হ্যাঁ এটা আমরা ফিচার ইনশাআল্লাহ ইমপ্লিমেন্ট করতেছি। আপনার এটা ঠিক আছে একবারে পারফেক্টলি। আপনারা অবশ্যই মেম্বার হতে পারেন। আমাদের অনেক মেম্বার ভাই, 117 জন, 20 জনের মতো হবে। 120 জনের মতো হবে। ভাইয়া আপনাদের এটা ব্রাঞ্চ ওয়ান ক্যাম্প একটাই। শুরু হওয়ার কথা ছিল বাট তারপরে আর ওয়ার্ড ক্যাম্প আছে তো, সেপ্টেম্বর না, হ্যাঁ অক্টোবরে মনে হয়, অক্টোবরে 15 থেকে 16 এরকম একটা ডেট দিছে। দেখতেছে তাহলে আমাদের স্যারকে বলবো আমার হ্যাঁ, অফিসে 2 দিন হবে। দুই তিন পরিষ্কার করতে আমাদের পুরো স্যারকে বলবো যে আমাদের নিয়ে আউট ফ্রেমে টিকিট কাইটো, আমাদের অফিস থেকে মনে হয় 2 জন স্পিকার হিসেবে যাচ্ছে আমাদের অফিস থেকে। আপনি আরে না, সিনিয়র ভাইরা আছে, ওদেরকে আগে ওরা যাক, ওরা আগে বুড়া হয়ে যাক, তারপরে আমাদের সময় আসবে ইনশাআল্লাহ। তারপরে আপনারা হাল ধরবে। না এখন শুধু দেখেন এখানে হ্যাঁ। আপনাদের কোম্পানি যে প্লাগইন ডেভেলপ করে না, আমাদের কিছু SaaS প্রোডাক্ট আছে, যেমন easy.jobs, তারপরে হচ্ছে আমরা হোস্টিং সেল করি xCloud। এক্সক্লাউড আপনাদের হুম, আমি হোস্টিং ডিসকাউন্ট দিন হ্যাঁ অবশ্যই। এই যে এখানে আমি কথা বলা লাগবে আমার, অথবা মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবো আর কি, মানে ম্যাক্সিমাম যত পার্সেন্ট দেয়। আর এমনি ইউজুয়ালি কত পার্সেন্ট? এখানে তোমার আপাতত তো ডিসকাউন্ট দেখতেছি না। ফার্স্ট টাইমে কোনো ডিসকাউন্ট নাই, যেমন স্টিমের ফার্স্ট টাইম ডিসকাউন্ট হয়। হোস্টিং এটার প্রাইসিং এমনিতেই কম। তোমার কত জিবি লাগবে বলো? 2 জিবি নিলে তোমার হচ্ছে $12 পার মান্থ। ভাইয়া এটাই লাগবে। এই জিনিসটা ক্লায়েন্ট দিছে। কোন জিনিস? এই যে আপনি যে যেটা বানাইছেন বেঞ্চ, এটা তো আমি বানাই নাই। এটাই তো রাখতেছেন। এটাই লাগবে যাও। এটা CSS কপি মেরে দিও হয়ে গেছে। তো না, এটারও লিংক তোমারে দিয়ে দিলাম। সিরিজের বেলা ধরছে আমি করছি অনেক। এইটা CSS মেরে দিও। এই যে আমি আজ আপনার করছি এটার সাথে আপনার এই যে প্রাইসটা চেঞ্জ হবে, এখন এই প্রাইসের সাথে আবার এখানে প্রোডাক্ট আইডি চেঞ্জ হয়, মানে ওকুমার্সের ডাইরেক্ট চেক আউট পেজে যাবে। আমি তাহলে এটাই করতে পারতেছি। এটা যে কোয়েরি দিয়ে করে দিতে হবে আজকে। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আলির প্রবলেমটা ফিক্স করার ট্রাই করি যে কোয়েরি দিয়ে, হ্যাঁ। তাহলে আমাদের আরেকটা কিছু শেখা হবে। ওকে, আর এটা যে কোয়েরি দিয়ে করা না কিন্তু, এটা কিন্তু যে কোয়েরি দিয়ে করা না। আরেকটা বিষয় ভাই, আমরা তো যেগুলো শিখতেছি অন্যদিকে তো এখন তো আপডেট ভার্সন ওয়ার্ডপ্রেস এর সাথে আসলে আর কিছু যায় না, ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে আর কিছু যায় না। ওয়ার্ডপ্রেসের সাথে এখন তাহলে এনআইটেন শিখতে হবে প্লাগইন ছেড়ে দিয়ে এনআইটেন দিতে হবে তাহলে। না, ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমটা হচ্ছে কিভাবে কাজ করে, যে রিঅ্যাক্টে আসলে তোমার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে কাজ করা যায়, কিন্তু ফ্রন্ট এন্ডে অত বেশি মানে লাভ হবে না। তুমি একটা পেজ রিঅ্যাক্টে কনভার্ট করে কি করবা যদি তুমি ফুল ওয়েবসাইটটাকে রিঅ্যাক্টে কনভার্ট করতে না পারো? আবার যদি হেডলেস হিসেবে চিন্তা করো তখন আবার ইয়েটা আলাদা। বাট এখনো কিন্তু ক্লায়েন্টরা কিন্তু এই জিনিসটাকেই পছন্দ করতেছে। ক্লায়েন্টরা কিন্তু এসব বলতেছে না যে না আমি রিঅ্যাক্ট দিয়ে করতে চাই, ঠিক না? ও কিন্তু ওয়ার্ডপ্রেসেই কিন্তু কমফোর্টেবল, এবং ওই পেজ লোড নিয়েই কিন্তু কমফোর্টেবল। তো এখানে যে কোয়েরি ইজিলি ইউজ করা যেতে পারে। হ্যাঁ আলী, কই দিছো বলো? জুম মেসেজে না?
এটা কোথায় আছে? বুকিং হয়েছে। ঠিক আছে, আমি তাহলে এগুলো বাদ দিয়ে দিলাম সব। কোথায় যাবো? প্রাইসিং ড্যাশবোর্ডে পেজের দাম। ফ্রন্ট এন্ডে কোথায় আছে? ওটা সন্ধানে অ্যাড করিনি। আচ্ছা। বুকিং হয়েছে 1 নম্বর পেজে। ওটা একবারে ওই HTML ট্যাগ নিয়ে ওই পেজে কোড মারা আছে। তোমার এই যে প্রাইস তো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, চেঞ্জ হয়। এখন এই চেঞ্জের সাথে আমি চাচ্ছি যে ওকমার্সের এখানে 4টা স্টেপ আছে, 3, 4, 12টা আপনার প্রোডাক্ট। এই 12টা প্রোডাক্ট আমি যখন যেই স্টেপে যাব ওই 3টা প্রোডাক্টের আইডি ওখানে শো করবে। আমি যখন ক্লিক করবো ওইটাই আপনার চেক করতে যাবে। না, এই যে এই সাইডটার মতন আমি দিচ্ছি। এখন শুধু হচ্ছে বাটনটা শুধু হচ্ছে প্রোডাক্টের আইডি কার্ড ধারণা এটা বাদ দিয়ে তুমি তো বাটনের কাজই করো না এখানে। এটাই সাইডের লিংক দিচ্ছে, দেখেন এইটার মতন একটা সাইডের লিংক দিচ্ছে। যখন যেটা চাচ্ছ ওইটার ওই 3টা প্রোডাক্টের আইডি চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কি আইডি চেঞ্জ হচ্ছে নাকি সবগুলা এলিমেন্টই চেঞ্জ হচ্ছে? প্রাইস আর আপনার ওই আইডি চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হয় না কন্টেন্ট না। চেঞ্জ হচ্ছে। কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, তুমি খেয়াল করো নাই? না না, নিচে চেঞ্জ হয়। ওটা কি বলছো? প্রাইস আর আপনার এই যে প্রাইসের আইডি, প্রোডাক্ট আইডি চেঞ্জ। আচ্ছা, ও যেটা করতেছে সেটা হচ্ছে এখানে যে এই স্ট্রিপের যে অ্যাড টু কার্টের যে আইডিটা, হ্যাঁ, এটাকে আপডেট করে দিচ্ছে। দ্যাটস ইট। ওকে, এটা ইজি আছে। আমরা যে কুয়েরি দিয়ে এটা করব। আমাদের দেখো যে কুয়েরি কোথায় কাজে লাগে। ঠিক আছে, যে কুয়েরি লেখার স্পেস আছে কোথাও? ঠিক আছে ভাইয়া, ওখানে ওই কোডের মধ্যেই আছে। ওকে, আমি এখানে গেলাম, যাওয়ার পরে সিলেক্ট করে সিলেক্ট করলাম। এটা বড় হয় না, আমি 12টা এই যে এখানে স্ক্রিপ্ট অ্যাড করছো তাই না? So, আমি এখানে আরেকটা স্ক্রিপ্ট অ্যাড করি। ঠিক আছে, তাহলে সেট করেন। স্ক্রিপ্ট একটা অ্যাড করে দিলাম। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বাটনটাকে এটা ট্যাগে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা কই থেকে করবো বলো তো? আপনার এইখানেই আছে তাই না? কই পারচেজ নামে তো কিছু পাচ্ছি না। এই যে পারচেজ প্ল্যান, এখানে কয়টা আছে? 3টা আছে তাই না? ইন্টার কন্টেন্ট সেন্টার থেকে প্রাইসটা আপডেট হবে। এখানে এ দিয়ে দিলাম। আর হচ্ছে শুরুতেই হচ্ছে তোমার কোনটা অ্যাক্টিভ থাকে? ওই যে 1000 স্কয়ার ফিট, এটার প্রোডাক্টের প্রথম প্রোডাক্টের কার্টের ইউআরএল কোনটা? মানে প্রোডাক্ট আইডি হ্যাঁ, এটা আপনার 1883 একটা প্রোডাক্ট আছে আর একটা 1683। এই দুটো প্রোডাক্টই আপলোড করছে আবার। আমি কয়েকটা প্রোডাক্ট আপলোড করছি। আচ্ছা, একটা দিয়ে আমি আপাতত একটা দিয়ে দেখা দিচ্ছি, তুমি পরে এটা চেঞ্জ করো। আর এখানে আপনি একটা দিয়ে একটা ওকে, ডিজাইন আমার ভাঙবেই কারণ আমি বাটনটাকে এদের স্টাইলিশ করতে হবে না। স্টাইল একটু চেঞ্জ করে নিতে হবে। এটা একটু তুমি করে নিও। আচ্ছা ভাই, ওইটা স্টেপ সমস্যা নেই। ঠিক আছে, আপনি ঠিক আছে। ওকে, 3টা গেল ঠিক না? আচ্ছা, আর এই যে এইখানে কোনটাতে ক্লিক করতেছি সেটা বুঝবো কিভাবে? এটার জন্য হচ্ছে এই যে এই পয়েন্টার গুলা কোনগুলা? এই যে এইগুলা তাই না?
ওকে, প্রত্যেকটাতে হচ্ছে একটা করে ক্লাস দিয়ে নিই অথবা একটা অ্যাট্রিবিউট দিয়ে নিই। ডাটা ডাটা ওয়ান ডাটা অথবা ফিল্টার স্পিডটা দিতে হবে। আইটেম 1, ডাটা আইটেম 2, ডাটা আইটেম 3। আচ্ছা বলেন তো কেউ একজন, আমি কেন এখানে ডাটা আইটেম ডিফারেন্ট দিচ্ছি? এই আইসিবি শুধু ওই ইয়েটা ধরার জন্য। ইয়েস, আমার তো হচ্ছে এই ক্লিকের উপরে বেস করে আমার এই ডাটাগুলো চেঞ্জ করা লাগবে। আমি কোনটাতে ক্লিক করছি আমার সেটা আগে বুঝতে হবে, ঠিক না? সো আমি এই ডাটা আইটেমটাকে এখন এখানে ধরবো কিভাবে? আমার এখানে স্প্যানটাকে অলরেডি ধরা আছে, যেহেতু তুমি চেঞ্জ করতেছই, তার মানে আমার স্প্যানের ক্লিকটা সামহাও এখানে কোথাও ধরা আছে। সো এটা কোথায় ধরা আছে? এই সার্চ তো কাজই করে না। এখানে সার্চ করবেন। এখানে কাজ এই প্রোগ্রাম নিয়ে থেকে ইয়েস করে নিয়ে ভালো কথা বলছো, ক্লোজ করে দিলাম সব। ওকে ওকে, স্প্যান ধরে করা নাই, সো স্লাইডার লেভেল এটাকেও ধরে করা নাই। ক্লিকটা কোথায় করা আছে? তোমার এখানে তো ক্লিকের ইভেন্টটা তো করা নাই, কোনো কিছু কি চেঞ্জ হচ্ছে তোমার? এগুলো সেল হচ্ছে না, শুধু নিচের ওই এগুলো তো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, তাই না? জি না নিচে শুধু প্রাইসটা প্রাইসটা চেঞ্জ করছো কই থেকে? প্রাইস থেকে বেশি করছে। এই যে কস্ট মাস অর্ডার মান আপডেট প্রাইস, অ্যাড ইভেন্ট লিসেনার, ইনপুট। আচ্ছা এখানে একটা অ্যালার্ট দিয়ে দেখি কি আসে, ক্লিক করলে এই অ্যালার্টটা রান করে কিনা। আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যালার্টটা ক্লিকের ভিতরে দিয়ে দিলাম, অথবা সেপারেটলি ধরতে পারি, কিন্তু সেপারেটলি ধরাটা ঠিক হবে না। কাজ করে নাই, ক্যাশিং ইস্যু আছে নাকি? না, এটা কাজ করতেছে না। তাহলে আমরা যেটা করি, আমরা আমাদের মতো করে একটা সিলেক্টর ধরে নিই, তাইলে বেটার হয়। আমাদের সিলেক্টরটা তাহলে এইরকম হবে, স্লাইডার লেভেল এর ভিতরে স্প্যান কে যখন ক্লিক করবে, ঠিক না? এটা হচ্ছে jQuery দিয়ে দেবো। সো ডলার প্রথমে সিলেক্টর স্লাইডার লেভেল, এটা তো একটা ক্লাস, তাই না? যেগুলি দিতে নিয়ে আসেন। jQuery অটোমেটিক্যালি লোডেড। ডট ক্লিক ইভেন্ট ধরবো, ক্লিকে আমরা একটা কলব্যাক ফাংশন দিব, দেওয়ার পরে আমরা হচ্ছে কনস্ট্যান্টের ভিতরে ওর যে ডাটা আইডিটা আছে বা আইটেম নাম্বারটা আছে সেটাকে ধরবো। এবং এটা কিভাবে ধরবো? ডলার দিস ডট attr ডাটা আইটেম। এই সিনট্যাক্স কি তোমরা পরিচিত না? অ্যাট্রিবিউট কিভাবে ধরা যায় আমরা কিন্তু দেখছি এর আগে। সো আমি এটা এখানে বসাই দিলাম, স্লাইডার লেভেলস এর ভিতরে স্প্যান কে ধরতে হবে। ক্লিকটা করবো কোথায়? স্প্যানে। স্প্যানে যখন ক্লিক করলাম, আইটেম নাম্বার ডাটা আইটেম, সো ডাটা আইটেমই দিছি কিনা একটু শেয়ার হয়ে নেই, হ্যাঁ ডাটা আইটেম দিছি। সো এখন আমি এটাকে পাবলিশ করে দিলাম, এখানে গিয়ে ক্যাশিং প্লাগইন আছে ক্যাশিং থাকলে কিন্তু বহুত ঝামেলা করবে। তো ডিঅ্যাক্টিভ করে দিই ক্যাশিং প্লাগইন আবার লাইভ ক্যাশ অফ করব
ঠিকঠাকই হচ্ছে না। হুম, মানে কাজ করতেছে কিনা বুঝতে পারতেছি না। সমস্যা নেই, আর একটা কাজ করা যাইতে পারে এখানে, সেটা হচ্ছে কনসোলে লিখতে পারি আমরা। এই ফুল কোডটাকে আমরা কনসোলে রান করা দিই। ঠিক আছে, দেখো এই যে ওকে, আইটেম নাম্বার আমরা কিছু করাই নাই অ্যাকচুয়ালি, এটাকে আমরা কনসোল করাই দিই। কনসোল ডট লগ আইটেম নাম্বার, এটা দিয়ে দিলাম। সো আমরা আগে একটা লোড করে করেন ভাইয়া পাবলিশ করেন। পাবলিশ করতে হবে না, পাবলিশ করে দিলাম। এখন যদি এখানে ক্লিক করি তাও কিছু হচ্ছে না। স্প্যানে ক্লিক করতেছে না। দুইটা আলাদা জিনিস। স্লাইডার লেভেলস গুলো হচ্ছে নিচে আছে, বুঝছো? ক্লিক করতেছে এই ইনপুটটাতে। তাহলে ক্লিক এইটাতে করলে তখন আমাদেরটা কাজ করবে। এই যে দেখো, দেখছো এইটাতে ক্লিক করলে কিন্তু আইটেম নাম্বার পাইতেছি। ওকে, সো আমরা যেটা করি তাইলে ইনপুটটাকেই ধরি, ইনপুটের অলরেডি ধরা আছে। সো আমাদের তাইলে আগেরটাই কাজ করবে, ইনপুটেই ক্লিক করবে। এবার বুঝলাম যে ইনপুটের জন্য কেন ইয়ে হচ্ছে। সো অ্যাড ইভেন্ট লিসেনার, ইনপুট, আপডেট প্রাইস, ক্লিক, মান্থলি বাটন, এটা আবার কোথায়? এইটার কি এরকম নাম দেওয়া আছে ইনপুটের? মান্থলি, ইয়ারলি, এটা কোনটা? ও আচ্ছা, এটার জন্য না, এইটার ক্লিক ইভেন্ট ধরা নাই। হোম সাইজ, এই যে হোম সাইজ, এই যে আপডেট প্রাইস, এটাই কল হচ্ছে। সো আমরা এইখানে হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে কনস্ট বা কিসে কত কোড লিখছেন না, প্রাইস, কমার্স, প্রোডাক্ট আইডি, আপডেট। সো এখানে আমরা কস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ডলার দিস ডট ভ্যালু। Home size dot value, সাইজ, আমরা শুধু কনসোল লক করা যেতে পারি সাইজটাকে, এবং আপডেট প্রাইসের মধ্যে, আপডেট প্রাইসের মধ্যে কনসোল লক করা দিলাম সাইজটাকে। জিরো, ওয়ান, টু, থ্রি। ওকে ফাইন। এখন যেটা করব সেটা হচ্ছে যে যদি এখন আমরা এখানে যাই, যদি সাইজ 0 হয়, সাইজ ডাবল ইকুয়াল 0 হইলে একটা এলস ইফ, সাইজ 1 হইলে একটা এলস ইফ,
অথবা আমরা এখানে সুইচ কেস চালাইতে পারি, ঠিক না? সুইচ কেসের ভিতরে সাইজ ভ্যালু যদি 0 হয় তাহলে এইটার ভিতরে যাবে, আর ভিতরে ব্রেক 1 হইলে এটা, 2 হইলে এটা, 3 হইলে এটা। ওকে, সো এর ভিতরে আপাতত হচ্ছে আমরা এই সাইজটাকেই অ্যালার্ট করে দিই, কনসোল করে দিই। এই সুইচটাকে কপি করে নিয়ে আমরা এখানে বসায় দিচ্ছি। সো এখন যদি রিলোড দেই 2 আসছে, এই যে 1 0 3 4। এখন আমরা যেটা করব যে যদি 0 হয় তাহলে আমাদের তো এইখানে তো ইউআরএল গুলা চেঞ্জ হয়েছে, তাই না? এই যে এই ইউআরএল গুলা, প্রোডাক্ট আইডিটা চেঞ্জ হয়েছে, ঠিক না? যদি 0 হয় তাহলে 3টা প্রোডাক্ট আইডি আসবে, তাহলে বাটনের 3টা আসবে। 3টা বাটনের 3টা আলাদা আলাদা আসবে, তাই তো? আচ্ছা, তার মানে প্রত্যেকটা বাটনের জন্য আমাদের আরেকটা স্পেসিফিক সিলেক্টর লাগবে। সো তাহলে আমরা প্রত্যেকটা বাটনের জন্য দেই, যে ধরো আইটেম 1 পারচেজ বাটন, আইটেম 1 পারচেজ বাটন, আইটেম 2 আইটেম 3। সো তাহলে আমরা এখানে আমরা যে কোয়েরি লিখি এরকম ভাবে যে পারচেজ বাটন আইটেম 1, এটা সিলেক্টরটা কি রকম ভাবে হবে, ডট, এবং এইখানে হচ্ছে ডট। এটা তো সিএসএস এর সিলেক্টর, তোমরা তো সবাই জানো, ঠিক না? এর এটিটিআর href, এটার href এর ভ্যালু আমরা কি সেট করব? ধরো আপাতত https গুগল দিয়ে দিলাম, ঠিক আছে? একটা সাবজেক্টের জন্য হলো না, ওটা 3টা ট্যাব, মানে 3টা প্রাইস লিস্ট, 3টা প্রাইস টেবিলের তো এখানে আপনি একটা রুট এই যে আলাদা আলাদা আইটেমের উপরে বেস করে আমার আলাদা আলাদা আইডি যাবে। আইটেম 0 এর জন্য একটা যাবে, 1 এর জন্য একটা যাবে। প্রোডাক্ট চারটা না, 3টা প্রোডাক্ট না, 3টা আইটেম, একটা আইটেম। ওকে, এখানে আমি সবগুলার জন্যই আপাতত হচ্ছে তোমার এই গুগল দিয়ে দিলাম, এবং চেঞ্জ হবে কোনটা, আইটেম 1 এর জন্যই শুধু, ঠিক না? এখানে অন্য কিছু দিয়ে দিই, facebook.com, youtube.com, linkedin.com, পাবলিশ করে দিলাম। এখন যদি চাই আচ্ছা, এটা তো আইটেম 2, আমার আইটেম 1 এ যাইতে হবে। এই যে দেখো এখানে আমি যদি এটাতে যাই, এটা হচ্ছে google.com, যদি 1 এ যাই ফেসবুক, 2 তে গেলে ইউটিউব, 3 তে গেলে লিঙ্কডইন। সো তার মানে আমার যদি 3টা হয় তাহলে এরকম 3টা আলাদা রিপিট করা লাগবে। আইটেম 1 এর জন্য একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা। এখন তোমার এখানে জাস্ট হচ্ছে ওই প্যারামসটুকু আপডেট করে দিলেই হয়ে যাবে। দেখছো যে কোয়েরি দিয়ে কি কি প্রবলেম সলভ করা যায়? প্রোডাক্ট আইডি, হ্যাঁ, এইখানে হচ্ছে তোমার শুধুমাত্র এই যে কোশ্চেন দিয়ে অ্যাড টু কার্টের যে ইউআরএল গুলো আছে সেগুলো পাঠিয়ে দিবা। অ্যাড টু কার্ট ইকুয়াল কত কত 18 প্লাস প্রোডাক্ট আছে, পাঠা তোমার 2টা আসছে, তাই না?
আর হ্যাঁ, product এগুলো- easy করে করলে হবে। হ্যাঁ 16 মিলি আসছে। So add to cart is equal to this, আর এই জিনিসটাকেই কপি করে জাস্ট আইডি গুলো চেঞ্জ হবে, বুঝতে পারছি? ঠিক আছে। তাহলে 12টা পুরো আপলোড করে খালি এখানে আইডি গুলা চেঞ্জ করে দিবা, ঠিক আছে? ধরো আমি দুইটার জন্য একটু ডিফারেন্ট করি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। দুইটা কি একই আইডি? জি না একটা 16 মিলি আসে আর একটা 18 মিলি আসে। ও আচ্ছা, একই রকম দেখতে লাগতেছে। ওকে, সো 3 নাম্বারটা তুমি একটা আইডি দিয়ে রাখি। এগুলো ডিরেক্টলি অ্যাড টু কার্টের ইউআরএল দিয়ে দাও, তুমি এগুলো আপডেট করে নিও। দ্যাটস ইট। ওকে, এখানে দেখো অ্যাড টু কার্ট, এই যে 1682 আসছে, ঠিক না? সো এটার জন্য তাহলে কত আসবে? 1882। সো আমার যেহেতু সবগুলোতে একই দেওয়া আছে, তার মানে এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? আমি যদি ওই কেসের উপরে বেস করে কোনোটা আলাদা করে দিই, যেমন ধরো 1-এ গেলে হচ্ছে তোমার 001, 0002, এটা তো মান 0003। কি আইলে এভাবে করলো। সেম প্রসেস, কোনো চেঞ্জ নাই, খালি জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। একটা মান্থলি আর 2 ইয়ারলি। এই যে দেখো, আমি 2 তে গেছি, এটা কিন্তু 0002 হয়ে গেছে। That's it, ঠিক আছে? থাকো তাইলে। অ্যাজাক্স নিয়ে কোনো কনফিউশন আছে? এইটুকু হইলে আপাতত আমাদের জন্য হয়ে যাবে, যেটুকু দেখছি। এই মেথডটুকু দেখলেই হবে। এটা Ajax টুকু নিয়ে হবে। হ্যাঁ, আমরা প্লাগইনে মুভ করে দেবো। হ্যাঁ, কালকে আমরা জাস্ট এটা আরেকটু ওভারভিউ দিব, রিকোয়ারিটা। শাকিল কি বলতেছিলাম? ভাইয়া এটা তো আপনার চেক আউটে যাবে। ওটা অ্যাড টু কার্টে যাবে। একটু কাঠালো প্লাস এটা হচ্ছে অ্যাক্টিভেটেড হওয়ার লিঙ্কটা বলতে প্রোডাক্ট থেকে প্রোডাক্ট থেকে একটু তারপর লিঙ্ক বসে শাকিল কি বলতেছিল বলো? মানে অ্যাসাইনমেন্ট হলো তো এইটাই জাস্ট। হ্যাঁ, শুধু এটা না, মানে আমরা হচ্ছে যে সিবলিংস বা হচ্ছে এই যে পুরোটা তোমরা দেখবা, এই যে ট্রাভার্সিং যেটা আছে, ট্রাভার্সিং এবং হচ্ছে অ্যাজাক্স, ঠিক আছে? অ্যাজাক্সের যে মেথড গুলো আছে, রিলেটেড মেথড গুলো, ডাটা, তারপরে হচ্ছে গেট, তারপরে হচ্ছে তোমার মেথড কি কি আছে, গেট, পোস্ট, হ্যাঁ, এগুলো দেখবে আমরা কালকে আরেকটু এক্সাম্পল দেখে তারপরে আমরা এটা শেষ করব। আর একটা যে ফুললি ই-কমার্স। ইয়েস, আমি চিন্তা করতেছি এটা প্লাগইনে গিয়ে করাটা বেটার হবে, কারণ এত বড় প্রজেক্ট আগে করলে প্লাগইনে যাইতে যাইতে মোটিভেশন শেষ হয়ে যাবে। সো তোমাদের এখন কেমন, মানে কি মনে হচ্ছে প্লাগইনে যাওয়ার জন্য আমরা রেডি? পিএইচপি জানি, jQuery জানি, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া আছে, এই তো, এর বাইরে আর কিছু লাগে না প্লাগইনে যাইতে। আমরা ফর্ম সাবমিট নিয়ে কাজ করছি, আমরা যেগুলা করছি এগুলাই প্লাগইনে একটু ডিফারেন্ট হয়ে যাবে, এর বাইরে আর কিছু না। আমি হচ্ছে আপনি যেটা বললেন যে একটা ফুললি প্রজেক্ট করাবেন, আমি ওই দিন ক্যাক করতে দেন এরা অ্যাডমিন লগইনের সিস্টেমটা রাখতে চাইছিলাম, ওইখানে যারা আমি বারবার খালি এরর হয়েছে, তো Solve করতে পারো না। পরে সলভ করছি। সলভ করতে পারলে সমস্যা নাই, এগুলা এমনি শেখা লাগবে, এগুলা ক্লায়েন্টে কাস্টমাইজ করা লাগবে। আচ্ছা, তোমরা কি উইজেট বানাইতে পারো না? এগুলা কিন্তু সিম্পলি উইজেট বানায় কিন্তু ফিক্স করা যায়, এলিমেন্টরের উইজেট বানায়। ওকে, আমরা এগুলা দেখবো। আমি হচ্ছে এই যে এগুলা কিন্তু মানে এটা কিন্তু ভালো সলিউশন না এইচটিএমএল বসায় দেওয়া, হ্যাঁ, এটা উইজেট দিয়ে খুব ইজিলি ফিক্স করা যাইতো। একটা উইজেট বানাইতে, এই উইজেট বানাইতে সর্বোচ্চ টাইম লাগবে 20 মিনিট। আমি হচ্ছে একটা হচ্ছে ই আছে, বিশেষের হচ্ছে ওটা দেখাবো, এটা দেখাবো এলিমেন্টর উইজেট কিভাবে বানাইতে পারি, কাস্টম উইজেট, এটা তোমাদের বেশি কাজে লাগবে। আমরা তাহলে প্রথমে এটা দেখি এলিমেন্টর উইজেট কিভাবে বানানো যায়। তোমাদের যেহেতু প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্লাগইনের মতো, এটা তো প্লাগইনই হবে। আমাদের উইজেট গুলো
কালেক্ট করে আমরা তোমাদের একটা সেপারেট প্লাগইনের জন্য তোমাদের ওই এলিমেন্টরে যে সেকশন গুলো থাকে, আমাদের প্লাগইনের জন্য সেপারেট একটা সেকশন থাকবে। ওইটার ভিতরে আমরা যে কাস্টম উইজেট গুলো বানাবো সেই উইজেট গুলো থাকবে। কেউ ড্র্যাগ করলে ওই উইজেটটা সে পাবে এবং ওইখান থেকে ডায়নামিক করতে পারবে। কারণ লিক প্রজেক্ট যেটা হতে পারে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্ট হচ্ছে ওকে, রেজিস্ট্রেশন, তারপর ড্যাশবোর্ড, আমরা নিজের মতো যদি ড্যাশবোর্ড করতে পারি অনেক ওকে, ঠিক আছে, আমরা ড্যাশবোর্ড সহ দেখবো তাহলে। SBN এর যেটা করলাম ওটা তো হচ্ছে আজকে চিন্তা করলাম না এই টেবিল মনে করে প্রজেক্টটা বেশি আছে কিন্তু পার্সোনাল ড্যাশবোর্ড সার্চ তারপর হচ্ছে রাইট, ড্যাশবোর্ড ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ড সিস্টেম কিন্তু সহজ অনেক, জাস্ট একটা রোল ডিফাইন করে দিলেই সেপারেট ড্যাশবোর্ড হয়ে যায়। আমরা কিন্তু লগইন রেজিস্টার কিন্তু ওয়ার্ডপ্রেসে সেপারেটলি মানে করা হয় না, কারণ কি লগইন রেজিস্টারের সিকিউরিটি ইস্যু থেকে যায়। ওয়ার্ডপ্রেসে ডিফল্ট লগইন রেজিস্ট্রেশন সিস্টেম আছে, এটা ইউজ করলে সিকিউরিটি ইস্যুগুলো আমরা ফিক্স না করে ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করতেছি, সো এটা মোর সিকিউর। বাট আমরা আমাদের মতো করে ফ্রন্ট এন্ড আমাদের মতো করে সবকিছু সাজায় নিতে পারি। আমরা ওই যে আজকে দেখলাম আমরা কিন্তু ইউজ করতেছি আমাদের কিন্তু লেভেলের আইডিয়া নাই করতে পারে, কারণ আমরা বললে কিছু টাকা করে প্রবলেম করি না এটা আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। তো আমরা ওই টাইপের কিছু একটা দুইটা প্রজেক্ট করতে পারলাম হয়তো মানে যেগুলো মেক এই 30 মাসে এই টাইপের প্রজেক্টই আছে ম্যাক্সিমাম আমাদের প্রবলেম করি যে তোমরা একটা কাজ করতে পারো যে তোমাদের কি কি প্রজেক্ট প্রেফারেন্স থাকবে বা কি কি প্রজেক্টে তোমাদের মানে একটা লিস্ট করো, এই লিস্ট করে আমরা ওইখান থেকে ফিল্টার করে ওইখান থেকে 2-3টা প্রজেক্ট করব। ঠিক আছে। ওটার উপর বেস করে আমরা ম্যাক্সিমাম প্রজেক্ট গুলো হ্যাঁ, আরো যদি ওই প্রজেক্ট মানে এখন তো আমরা তো বেসিক জিনিস শিখতেছি, প্রজেক্টে গেলে আমাদের অ্যাডভান্স জিনিস শেখা হবে, অ্যাডভান্স জিনিসপত্র আরো লজিক্যাল জিনিসপত্র শেখা হবে। লজিক কিভাবে কাজ করে আমরা তো এখনো লজিক নিয়ে দেখিই নাই, আমরা তো ঠিক না? আমরা শুধু হচ্ছে ওই যে লজিকের যে সিস্টেম ইফ এলস করছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি প্রজেক্টে লজিক কিভাবে ইমপ্লিমেন্ট করে এই জিনিসগুলো তো এখনো দেখি নাই। এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন প্রজেক্ট করতে যাব তখন দেখবো। ঠিক আছে, থাকো তাইলে। তারপরে হ্যাঁ এটা তো না এই নিয়ে বললে বেরিয়ে যাবে। ওইখানে তুমি তোমার ইচ্ছা মতো ইউআরএল বসাইতে পারবা। ওইটা আমার লিংকটা আপনার ফেসবুক রাখছি তো ওইটা ওখানে থেকে আছে। ঠিক আছে, থাকো তাইলে, আজকে বিদায় নিচ্ছি, কালকে আবার ইনশাল্লাহ সকালে। আচ্ছা